দর্শক, পূর্বের ঘোষণা অনুযায়ী আমরা আজকে আবারও আমাদের ফেসবুক লাইভ নিয়ে হাজির হলাম। আমার এবং অভিজ্ঞতার তরফ থেকে আপনাদের স্বাগতম আমাদের এই লাইভে। দর্শক, আপনারা অলরেডি জেনেছেন যে আমরা ফেসবুক লাইভটা সাপ্তাহিক ভিত্তিতে এখন চলে আসছে। সপ্তাহে ২ দিন, শুক্র এবং শনিবার আমরা এটা করে থাকবো আরকি। আপাতত আমাদের এই সিদ্ধান্ত। দর্শক, আমরা আজকে অনুষ্ঠান শুরু করার আগে একটু শোক সংবাদ দিয়ে শোকের কথা বলে অনুষ্ঠানটা শুরু করতে চাই। অতিথিদের পরিচয় করিয়ে দেবার আগে আপনারা অলরেডি জেনেছেন যে আমাদের অগ্রণী ব্যাংকের পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান স্যারের মাতা মিসেস জেবুন্নেসা খাতুন ৯০ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আমরা তার বিদেশী আত্মার মাগফিরাত কামনা করি, পরিবারের প্রতি শোক জানাই, সমবেদনা জানাই। দর্শক, এখানে আমরা আরো একটু জানিয়ে দিতে চাই, যেমনটা আপনারা বোধহয় আজকে বিভিন্ন মাধ্যম থেকে, বিশেষ করে সামাজিক মাধ্যম থেকে জেনে থাকবেন যে আমাদের অগ্রণী ব্যাংকের অনেকেই হচ্ছে যে করোনা আক্রান্ত হচ্ছেন। এটা আমাদের জন্য খুবই আশঙ্কার খবর। আমরা সেই জায়গা থেকে আপনাদের একটু জানাতে চাই কয়েকটা তথ্য, যেটা না জানালে নয়। সেটা হচ্ছে যে আপনারা জানবেন, তার আগে একটা ছোট শিশুর বা বাচ্চার হচ্ছে মৃত্যুর সংবাদ একটু জানাতে চাই। আপনারা অলরেডি ফেসবুক থেকে হয়তো বা জেনেছেন যে আমাদের পল্লবী শাখার ম্যানেজার নূরে আল মুক্তাদির স্যারের ছেলে, ১১ দিন বয়সী একটা ছেলে, গতকাল রাতে ৮টা ৪০ ইউনিভার্সাল মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। আমরা তার প্রতিও আসলে এটা এতটা হৃদয় বিদারক একটা ঘটনা, আসলে পরিবারকে কিভাবে শোক জানানো যায় এই অবস্থায় আমরা জানি আর কি। এছাড়াও আপনারা বোধহয় অলরেডি জেনেছেন যে আমাদের কার ডিভিশনে কর্মরত সাইফুল আমির স্যার, তিনি করোনা আক্রান্ত। তার ও নেগেটিভ ব্লাডের প্লাজমা আজকে খোঁজা হচ্ছিল, সেটা খুবই সৌভাগ্য আমাদের সেটা পাওয়া গেছে। এরপরে আপনারা আরো বোধহয় জেনেছেন যে সিলেটে আমাদের খুবই পরিচিত একজন মুখ শ্রদ্ধেয় স্যার বাবু নিহারা জ্যোতি পুরকায়স্থ স্যার, তার করোনা পজিটিভ আজকে আমরা পেয়েছি। রাজধানী ঢাকায় আমার যতদূর জানা আছে সেটা হচ্ছে নিউ মার্কেট শাখায় আমাদের কর্মরত খুবই একদম তরুণ সহকর্মী আমাদের নীরা ফারিহা সুবর্ণা এবং তার হাজবেন্ড, তারা দুজনই করোনা পজিটিভ। এখানে আরো কিছু তথ্য আছে যেটা হচ্ছে ফেসবুকে আসেনি বা আমরা জানতে পারি, সেটা হচ্ছে যে আমার কর্মস্থল রংপুর সার্কেল সচিবালয়ের গাড়ি চালক রফিকুল ইসলাম, গতকাল রাতে আমরা জেনেছি তিনিও করোনা পজিটিভ। এবং একই সাথে আমাদের রংপুর মেডিকেল কলেজ ও চিকিৎসা মহাবিদ্যালয় শাখার এনসি স্টাফ সেকেন্দার ভাই, তিনিও করোনা আক্রান্ত। তো এটা আসলে আমাদের জন্য খুবই একটা ভয়ঙ্কর ব্যাপার। একদিকে আমাদের স্বজনটা আমরা হারাচ্ছি, একদিকে আমাদের স্বজনটা করোনা আক্রান্ত হচ্ছে। তা আমরা আহ্বান জানাবো, সবাই আমরা সতর্ক থাকবো, নিরাপদে থাকার চেষ্টা করবো যতটা সম্ভব হয়। দর্শক, আমরা এখন মূল আলোচনায় চলে যাব। আপনারা অলরেডি আমাদের বিষয়টা জেনেছেন যে অবসরে যাপিত জীবন, এই শিরোনামে আমরা আজকে অনুষ্ঠান করছি। আপনারা জানেন, অলরেডি দেখেছেন, আমাদের ব্যাংকের খুবই পরিচিত মুখ, খুবই প্রিয় মানুষ, আমাদের খুবই শ্রদ্ধার মানুষ, আমাদের ডিএমডি স্যার, সাবেক ডিএমডি স্যার, যিনি অগ্রণী ব্যাংক রিটায়ার্ড ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ এনামুল হক স্যার, তিনি আজকে আমাদের সাথে লাইভে থাকবেন। তার কথা আমাদের স্যার, আপনাকে স্বাগতম। আমরা এনামুল হক স্যারকে দেখতে পাচ্ছি। ধন্যবাদ। একই সাথে আমরা আহ্বান জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি মোহাম্মদ জাকারিয়া স্যারকে, আমাদের খুব পরিচিত মুখ। আমি একটু স্যারদের পরিচয়ে নতুন যারা আমরা ব্যাংকে জয়েন করেছি একটু জানিয়ে দিই। সেটা হচ্ছে যে মোহাম্মদ এনামুল হক স্যার ব্যাংকে, আমি যদি ভুল না করে থাকি, ১৯৭৭ সালে জয়েন করেন। এরপর থেকে বিভিন্ন পর্যায়ে চাকরি করার মধ্য দিয়ে অফিসের সমিতির নেতৃত্বে ছিলেন, নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছেন, অঞ্চল প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। এবং সবচেয়ে বড় কথা, তিনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন আর কি, মুক্তিযোদ্ধা সরি ছিলেন না, মুক্তিযোদ্ধা আর কি। তো আমরা স্যারকে আজকে পেয়ে খুবই খুশি। স্যারের আমরা অভিজ্ঞতা শুনবো, স্যারের আমরা অতীত শুনবো, কর্মজীবনের বর্ণাঢ্য কর্মজীবনের গল্প শুনবো। একই সাথে স্যার এখন কিভাবে সময় কাটাচ্ছেন, এই সংগঠন অবসরপ্রাপ্ত মানুষদের, সেই সংগঠন কি করছে, কি করবে, সেটা আমরা শুনবো। একই সাথে আমরা স্যারদের কাছ থেকে উপদেশ দেব। একইভাবে আমি মোহাম্মদ জাকারিয়া স্যারের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। আমার মনে হয় অগ্রণী ব্যাংকে যারা চাকরি করেন এবং হচ্ছে এবিটিআই তে ট্রেনিং এ গেছেন এমন কেউ নেই যিনি স্যারকে চিনবেন না। এবং হচ্ছে স্যার খুবই পরিচিত একজন মুখ। স্যার এই মুহূর্তেও একটা পেশায় আছেন, স্ট্যান্ডার্ড ব্যাংকের ট্রেনিং সেন্টারের দায়িত্বে আছেন। স্যারও একজন শিশু মুক্তিযোদ্ধা বা আর্লি, সে একদম অর্গানাইজার ছিল আর কি ওই সময়, বিভিন্ন পর্যায়ে চাকরি করেছেন, অফিসের সমিতির নেতৃত্বে তিনিও ছিলেন। তো স্যার, আপনাদের দুজনকে আমাদের আজকের এই অনুষ্ঠানে স্বাগতম। থ্যাংক ইউ। আমরা স্যার মূল আলোচনায় চলে যাওয়ার আগে স্যার, আমি এই যে সংগঠনটা অগ্রণী ব্যাংক রিটায়ার্ড ব্যাংকার্স অ্যাসোসিয়েশন, এইটা কি, কোথা থেকে শুরু হলো, কার মাথা থেকে এই চিন্তাগুলো আসলো, কিভাবে আপনারা তৈরি করলেন, শুরুর গল্পগুলো একটু শুনবো স্যার। আমরা ধাপে ধাপে আরো অনেক কথা শুনবো। তো আমি স্যার এনামুল হক স্যারের কাছে একটু যেতে চাই। স্যার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি আপনাকে। আমি শুনতে পাচ্ছি। আমি আমরা জানি যে আপনি এটা প্রতিষ্ঠাতা সভাপতি। এই জি জি স্যার, আপনি এটা প্রতিষ্ঠাতা সভাপতি। আমি স্যার যেটা আপনার কাছে জানতে চাইলাম, এই সংগঠন আপনার শুরু করার প্রয়োজন কেন মনে করলেন, কিভাবে শুরু করলেন, এখন কি অবস্থায় আপনারা আছেন, একটু জানাবেন আমাদের। ধন্যবাদ তন্ময়, আপনাকে এবং অভিককে। আপনারা এই ধরনের একটি প্রোগ্রাম
আমাদেরকে ডেকেছেন এবং উপস্থিত করতে পেরেছেন। আমি অগ্রণী ব্যাংকে 1987 সনে যোগদান করি এবং তার পরবর্তী পর্যায় থেকে আপনার আপনিও বলেছেন যে ডিএমডি হিসাবে 2010 সনে আমি পিআরএল এ যাই। আমি একজন মুক্তিযোদ্ধা। তো প্রায় 9 বছর হয়ে গেছে আমি রিটায়ারমেন্টে চলে আসছি। অ্যাকচুয়ালি আপনি যে জিনিসটা আমাদেরকে জানতে চাইছেন, আমি প্রথমেই আমি আজকে যে ধন্যবাদ জানাতে চাই, এবং আজকে এই যে সংকটকালীন যে সময়টা চলছে, এর জন্য আমি আমাদের অগ্রণী পরিবারের যে সমস্ত সদস্য ইতিমধ্যে করোনায় আক্রান্ত হয়ে আমাদের সহকর্মী ইন্তেকাল করেছেন, যেমন আব্দুল মান্নান আমরা একসাথে যোগদান করেছিলাম, সে ইন্তেকাল করেছেন, এবং এর সাথে আরো 2-1 জন আমি নাম জানি না যারা ইন্তেকাল করেছেন, তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমি সমবেদনা জ্ঞাপন করছি। এবং যারা এখনো আক্রান্ত হয়ে আছেন করোনায়, অগ্রণী পরিবারের সদস্য, তাদের প্রতি আমার সমবেদনা জ্ঞাপন করছি এবং আল্লাহর দরবারে এমন ভাইকে মোনাজাত করছি যেন তারা দ্রুত আরোগ্য লাভ করেন। শুধু তারাই নয়, সারা বাংলাদেশে যারা আক্রান্ত হয়ে আজকে খুব কষ্টের মধ্যে দিনাতিপাত করছেন, সবার প্রতি আমার সমবেদনা এবং আল্লাহর দরবারে প্রার্থনা করি তারাও যেন সকলেই সুস্থ দেহে বাড়িতে ফেরত আসতে পারেন। তারপরে আমি বলতে চাই যে কথাটি, সেটা হচ্ছে যে আমরা অগ্রণী ব্যাংক থেকে বিদায়, অবসরে তো যেতেই হয় মানুষকে, সারা পৃথিবী থেকে বিদায় নিয়ে যেতে হবে এক সময় আমাদেরকে। যে প্রাণীর জীবন আছে তাকেই একদিন এই পৃথিবী থেকে বিদায় নিতে হবে। তো অবসরকালীন সময়ে আমরা যে জিনিসটা উপলব্ধি করেছি, প্রায় প্রতিটা প্রতিষ্ঠানে, সরকারি প্রতিষ্ঠানেও আছে, যেমন প্রতিরক্ষা বাহিনীতে আছে সেনা কল্যাণ সংস্থা, একটা বিশাল বড় প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানে সেনাতে প্রতিরক্ষায় যারা চাকরি করেছেন তাই সেই সমস্ত সদস্যরা সেনা কল্যাণ সংস্থার একটি সুযোগ সুবিধা গ্রহণ করে থাকে। অর্থাৎ অবসরে চলে যাওয়ার অর্থটাই হচ্ছে যে মানুষ একাকী চলে যান, কেউ কারো খবর রাখেন না। তো আমরা অনেকেই, আমাদের মধ্যে একটা ফিলিংস ছিল, অনুভূতি আসছে যে আমরা এতকাল, মানুষের 3টি পর্যায়ে থাকে। একটি পর্যায় হচ্ছে ছাত্র জীবন, তারপরে সে চলে যায় পেশাগত জীবনে, তারপরে সে চলে যায় অবসর জীবনে। ছাত্র জীবন তো একটা বিশাল সময় মানুষ কাটায়, তখন সে তো কোনো চিন্তা ভাবনার মধ্যে থাকে না, সে তখন তার পড়াশোনা করে সে কিভাবে তার জীবনকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, এটাই থাকে তার চিন্তা। আর চাকরি জীবনে থাকে, এই চাকরি আমরা যারা চাকরি করেছি, আপনারা যারা এখনো চাকরিতে আছেন, তারা কিন্তু একটা পরিবারের মধ্যে এখন ঢুকে গেছেন, এবং সার্বক্ষণিকভাবে এই পেশা উন্নতি কিভাবে হয়, এই প্রতিষ্ঠানের উন্নতি কিভাবে হয়, মানুষের জন্য কি সেবা দিতে পারেন, এটাই কিন্তু আসলে সবচেয়ে বড় চিন্তা আপনার মধ্যে কাজ করে, আপনার অনুভূতিতে কাজ করে। আমি মনে করি যে এই যে অনুভূতির ভিতর কাজ করি, 25, 30, 35, 40 বছর কাজ করার পরে একটা মানুষ যখন বিদায় নিয়ে চলে আসে সেই প্রতিষ্ঠান থেকে, তখন সে একবারে সাংঘাতিক ভাবে সে একা হয়ে যায়। তখন সে একাকিত্ব, এই একাকিত্বকে অনেক সময় দেখা যায় তার মধ্যে স্নায়ু চাপ পড়ে, একাকিত্ব। আরেকটি সমস্যায় পড়ে সে, অনেকেই আছেন আমাদের মধ্যে যারা রিটায়ারমেন্টের পরে ফ্যামিলি প্রবলেম পড়েন, অর্থাৎ ছেলে পেলে অনেকে পড়াশোনা করেন, তাদের পড়াশোনার খরচ, তখন তার ইনকাম, সোর্স অফ ইনকামটা বন্ধ হয়ে যায়। অর্থাৎ যে পরিমাণে সে পেনশনে যারা থাকেন, যে পরিমাণ পেনশনে টাকা পায়, এ দিয়া তার সংসার, ছেলে মেয়েদের লেখাপড়া করা, উপযুক্ত ছেলে মেয়ে যদি পড়াশোনায় পেশায় না থাকে, তাহলে তার জন্য মারাত্মক সমস্যা হয়ে যায়। এই যে অনেকগুলা সমস্যা তার সামনে তখন উপস্থিত হয়ে যায়, এবং সবচেয়ে বড় হচ্ছে এই সমস্যাই মানুষকে চিন্তিত করে। তো আমরা চিন্তা করেছি যে এই যে আমরা একাকী হয়ে গেলাম, এই একাকিত্বকে কিভাবে দূর করা যায়। অর্থাৎ আমরা চাই যেন আমরা আজীবন কাল, যারা যখন যেভাবে আসি না কেন, একে অপরের সাথে যে একটা সম্পর্ক তৈরি করা,
এই সংগঠনই পারে সবাইকে সবার মধ্যে বাঁচায় রাখা। অর্থাৎ আমরা এই সংগঠনের মাধ্যমে আমাদের যারা অবসরে যাচ্ছেন তাদেরকে আমরা একটি নিউক্লিয়াসের ভিতরে নিয়ে আসা, অর্থাৎ আমরা যেন বছরে একবার, দুইবার, তিনবার মিলিত হতে পারি এবং এই মিলন মেলার মধ্য দিয়ে আমরা একে অপরকে আবার পুনরায় জাগরণ করে তুলতে পারি। এছাড়াও আমরা অনেকেই আছেন আর্থিকভাবে সমস্যায় পড়েন, অসুস্থ হয়ে যান, তার পাশে মানুষ থাকে না, তার পাশে যখন আমরা খবর পাই না, এই সংগঠন থাকার কারণে আমরা এই খবরগুলা তার কাছে পাই এবং এই কারণে আমরা সংগঠনটাকে তৈরি করেছি যাতে করে আমরা আমাদের মধ্যে যারা অবসরে আসবেন, অবসরে থাকবেন, একটা ব্রিজ তৈরি করা। এছাড়াও আমাদের প্রতিষ্ঠান যে আছে, আমরা সবসময় চাই আমাদের অগ্রণী ব্যাংক একটি প্রতিষ্ঠান, সোনালী ব্যাংক যে প্রতিষ্ঠান, বা আমাদের রাষ্ট্রায়ত্ত যে প্রতিষ্ঠানগুলা, এগুলো হচ্ছে মুক্তিযুদ্ধের ফসল, মুক্তিযুদ্ধের অঙ্গীকার। বঙ্গবন্ধু এই তার মুক্তিযুদ্ধের যে 6 দফা দাবিনামা ছিল এবং মুক্তিযুদ্ধ চলাকালীন যে সুযোগটি ছিল সেটা ছিল যে এই ব্যাংক বিমাকে রাষ্ট্রীয়করণ করা। সেই অঙ্গীকার সারা বাংলাদেশকে আজকে অর্থনৈতিক যে অবস্থা তৈরি হয়েছে, এটাও কিন্তু এই রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর কারণে। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলা প্রাথমিক পর্যায়ে যে সার্ভিসগুলা দিয়েছে সাধারণ মানুষের মধ্যে, এখনো রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলাই কিন্তু সাধারণ মানুষদেরকে একত্রিত, সাধারণ মানুষের সঞ্চয়কে তার ঘরে আনছে, একটি জায়গায় আনছে এবং এই প্রাথমিক পর্যায়ে কিন্তু রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলাই আমাদের শিল্পায়নে বিশাল বড় অবদান রেখেছে। আজকে প্রাইভেট ব্যাংক আছে, বিশাল বড় প্রতিযোগিতা চলছে, আমি মনে করি তারপরেও রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অবদান সবচেয়ে বেশি অর্থনীতিতে। সুতরাং আমরা মনে করি যে এখানেও আমাদের যদি সাজেশন থাকে, পরামর্শ থাকে আমাদের কাছ থেকে, যারা আমাদের মধ্যে অনেকে আছেন, অনেক অভিজ্ঞতা অর্জনকারী যারা অবসরে আছেন, তাদের কাছ থেকে প্রতিষ্ঠান উপকার পাইতে পারেন, আমরা এটাও মনে করি। এবং পাশাপাশি রাষ্ট্র, দেশ এবং প্রতিষ্ঠান তো পাবেই, সকলেই এটা দিয়ে উপকৃত হতে পারে। সুতরাং আমরা ইতিমধ্যে আমরা যে প্রতিষ্ঠানটি তৈরি করেছি, অগ্রণী ব্যাংক রিটায়ার্ড ব্যাংকার অ্যাসোসিয়েশন, সেই অ্যাসোসিয়েশনের মধ্যে আমরা প্রতি বছর রমজানে, যে বছর তো পারা যায়নি, রমজানে ঈদের প্রোগ্রাম, ইফতারির প্রোগ্রাম করা হয়। তারপরে আমরা গত বছর, আগের বছর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আমরা বিশাল বড় সম্মেলনের মাধ্যমে সারা বাংলাদেশে যারা অবসরপ্রাপ্ত অফিসার, নির্বাহী ছিলেন, তারা অনেকেই যোগদান করেছেন। আপনারা যারা রংপুরে আছেন, রংপুরের থেকেও অফিসাররা এখানে এসে যোগদান করেছে, একে অপরের সাথে তার মত বিনিময় হয়েছে। এবছর আমরা 2019-এ আমরা নভেম্বরের 30 তারিখে আমরা একটি জাহাজের মাধ্যমে, লঞ্চের মাধ্যমে আমরা সেখানে রিভার ক্রুইজ করেছি, ঢাকা টু চাঁদপুর। সেখানে প্রচুর পুরাতন আমাদের এক্সিকিউটিভরা ছিলেন, এমডি সাহেবরা ছিলেন, অনেক অতিথিরা ছিলেন, ফ্যামিলিরা ছিলেন, সবাই এনজয় করেছি। সবাই একদিনের জন্য হলেও সে তার বিষময় থেকে, বিষণ্ণতা থেকে দূরে যেতে পেরেছে। এটা আমাদের বিশাল বড় কৃতকার্যতা আমি মনে করি। আপনাকেও ধন্যবাদ। হ্যালো, ধন্যবাদ স্যার। আমরা আসলে শুনতে পাচ্ছি স্যার, আমরা আসলে খুব অতি অল্প সময়ের মধ্যে পুরো ব্যাপারটা অবহিত হলাম। তো স্যার আপনি আমাদের সাথেই থাকবেন, আলোচনা দেখতে থাকুন। আমি স্যার একটু জাকারিয়া স্যারের কাছ থেকে ঘুরে আসি, তার সাথে আমরা একটু আলোচনা করবো। স্যার এখন স্যার আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি স্যার। আপনাকে আবারও স্বাগতম। আমি স্যার আপনার কাছে একটু অন্য আঙ্গিকে একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে স্যার এই যে সংগঠনটা, এই যে স্যার আপনারা মোটামুটি একটা নেটওয়ার্কের মধ্যে চলে আসছে, এটা কলরব স্যার কত বড়, প্রতিটা জেলায় বা আমাদের যেখানে যেখানে শাখা আছে বা জেলাগুলোতে বা অঞ্চলগুলোতে কি স্যার আপনাদের মোটামুটি কমিটি বা প্রত্যন্ত অঞ্চলের লোকের সাথে কি আপনাদের কানেকশন বা যোগাযোগ কি আছে স্যার? এইটা কি আপনারা রক্ষা করতে পারতেছেন বা করা যাচ্ছে কি এটা? ধন্যবাদ। আমার কিছু বলার আগেই প্রথমে আমাদের মাননীয় চেয়ারম্যান স্যারের মা আজ ইন্তেকাল করেছেন। আমি গভীরভাবে শোক প্রকাশ করছি, বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করছি। একই সাথে আমাদের অগ্রণী ব্যাংকের
অবসরপ্রাপ্ত কেউ কেউ, যেমন আমাদের মান্নান ভাই করোনায় ইন্তেকাল করেছেন। দেশের অনেক প্রথিতযশা মানুষ, প্রাতঃস্মরণীয় মানুষ তারা গেছেন, যেমন প্রফেসর আনিসুজ্জামান সাহেব, যেমন মিসেস মঞ্জুর এলাহি প্রিন্সিপাল ছিলেন। তো এই ধরনের তাদের জন্য তাদের রোহের মাগফিরাত কামনা করছি। আজকে অগ্রণী ব্যাংকে যারা করোনায় আক্রান্ত হয়েছেন তাদের দ্রুত আরোগ্য যাতে হয় তার জন্য আমি তাদের সমবেদনা এবং একই সাথে তাদের দ্রুত আরোগ্য কামনা করছি। হ্যাঁ, যেটা আপনি বলছিলেন যে আমাদের যোগাযোগের কথা, তারও আগে আমাদের সভাপতি মহোদয় খুব সুন্দরভাবে আমাদের এই রিটায়ার্ড ব্যাংকার্স অ্যাসোসিয়েশন কেন গঠন করা হয়েছে তার প্রেক্ষাপটটি বর্ণনা করেছেন, এবং তার কথা থেকেই আমি খুব সামারাইজ করে বলতে চাই যে আমাদের মূলত উদ্দেশ্য তিনটি। এক, আমরা যারা অবসরে গেছি তাদের মাঝে যোগসূত্র রচনা করা। দুই, প্রয়োজনে আমাদের পারস্পরিক কোনো সুযোগ থাকলে কল্যাণ সাধন করা। তিন, এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অবসরও গেলেও আমাদের প্রিয় প্রতিষ্ঠান অগ্রণী ব্যাংকের প্রাতিষ্ঠানিক উন্নয়ন যদি কোনো সুযোগ থাকে আমরা অবশ্যই অবসর জীবন থেকেই সহায়তা করা প্রাতিষ্ঠানিক উন্নয়নের জন্য, এবং যারা কর্মরত আছে তাদের সাথেও আমাদের একটি মেলবন্ধন যেন অক্ষুণ্ণ থাকে, অটুট থাকে, সেই প্রয়াস চালানো। এই তিনটি উদ্দেশ্য নিয়েই কিন্তু এটি গঠিত হয়েছে। যাই হোক, এখন আপনার প্রশ্নের সরাসরি উত্তরে আমি আসি। হ্যাঁ, আমরা যেটা এখানে করেছি কেন্দ্রীয়ভাবে, আমাদের গঠনতন্ত্রে পরিষ্কারভাবে বলা আছে বাংলাদেশের যে কোনো প্রান্তে যে আমাদের অগ্রণী ব্যাংকের ওল্ড অগ্রণীয়ার্স এর সদস্য হতে পারবেন, এবং আপনি খুশি হবেন যে বাংলাদেশের প্রতিটি অঞ্চল থেকে এই আমাদের এই সংগঠনের সদস্য হয়েছেন। এছাড়া বিভিন্ন এলাকায় অঞ্চলে যাতে কমিটি গঠন করা হয় সে ব্যবস্থা আমাদের গঠনতন্ত্রে আছে, এবং ইতিমধ্যে আপনি জানেন চট্টগ্রামে সংগঠন আছে, সিলেটে আছে, রাজশাহীতে আছে, রংপুরে আছে, কুমিল্লায় আছে। এভাবে বিভিন্ন জায়গায় এই সংগঠনগুলি হচ্ছে এবং তারা আমাদের সাথে সম্পৃক্ত, এবং আমরা এই সকল যেগুলো আঞ্চলিক সংগঠন গড়ে উঠেছে তাদের বিভিন্ন অনুষ্ঠানে আমরা কেন্দ্রীয়ভাবে সেখানে অংশগ্রহণ পর্যন্ত করেছি। কাজেই সারা বাংলাদেশের সবার সাথে সকল অবসরপ্রাপ্ত অগ্রণীয়নের সঙ্গে আমাদের একটি যোগসূত্র রচিত হয়েছে এবং হচ্ছে। আর কিছু বলার আছে আপনার এই সম্পর্কিত জানার? না, আচ্ছা স্যার, আমি আপনার কাছে আরো জানতে চাইবো আর কি, সেটা হচ্ছে স্যার এই পর্যন্ত স্যার আপনাদের তালিকাভুক্ত সদস্য কতজন হবে? হ্যাঁ, এখন আমরা হ্যাঁ নিশ্চয়ই বলা সম্ভব হবে। আমাদের এই গত শুনেছেন যে আমরা 2019 সালের নভেম্বরে একটি নৌবিহার আয়োজন করেছিলাম ঢাকা থেকে চাঁদপুর, যেখানে আমাদের পরিবার বর্গ সহ সবাই অংশগ্রহণ করেছিলাম। অত্যন্ত আনন্দদায়ক একটি অনুষ্ঠান ছিল। তখন তারপরে জানুয়ারিতেই যেহেতু ক্রমেই আমরা একটু করোনা মার্চে যদিও আমাদের দেশে এসেছে, তবে তার যে উপস্থিতি বিশ্বে বিশেষ করে চীনে সে তো জানুয়ারিতেই। কাজে আমাদের সেই সময় নতুন সদস্য সংগ্রহের তারপরও সংগ্রহ হয়েছে। এখন আমরা প্রায় 500-র কাছাকাছি সদস্য সংখ্যা আমাদের পৌঁছেছে এবং এটি বাড়ছে, এবং যদি আজকের এই সংকটময় মুহূর্ত না হতো তবে এটির কলেবর আরো অনেক বৃদ্ধি হতো, নিশ্চয়ই আগামীতে হবে। এখানে একটা আমি কথা বলতে চাই, আপনি বোধহয় একটু আগে স্ক্রিনে দেখলেন যে আমাদের চট্টগ্রামের শ্রদ্ধেয় সহকর্মী মিল্টন কুমার সরকার তিনি একটা প্রশ্ন বলেছেন সরাসরি আপনার প্রতি। অভিজ্ঞতা যদি সম্ভব হয় প্রশ্নটা একটু দেখাবেন নাকি? উনি বলছেন, জাকারিয়া স্যারের কাছে বিনীতভাবে জানতে চাই, অগ্রণী ব্যাংক রিটায়ার্ড ব্যাংকার্স অ্যাসোসিয়েশন বর্তমান করোনা ভাইরাস পরিস্থিতিতে অবসরপ্রাপ্ত ব্যাংকারদের সাথে যোগাযোগ রক্ষা করছেন কি না? বর্তমান পরিস্থিতির উন্নতি হলে অবসরপ্রাপ্তদের নিয়ে গেট টুগেদারের কোনো অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা আছে কিনা? প্রথমত স্যার উনি জানতে চাচ্ছে, আমরা সাধারণভাবে ধারণা করে থাকি স্যার বয়স্কদের হচ্ছে যে কোনো স্বাস্থ্য ঝুঁকি একটু বেশি, সে জায়গায় স্যার আপনারা তো অবশ্যই বয়স্ক মানুষ, তো স্যার তার জানার জায়গাটা হচ্ছে যে আপনারা কোনো ব্যবস্থা নিচ্ছেন কিনা বা যোগাযোগ করতেছেন কিনা?
মিস্টার মিল্টনের এই প্রশ্নের জন্য তাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, 8ই মার্চ বাংলাদেশে প্রথম করোনার শনাক্ত হয়েছিল। এর পরেই আপনাকে বলে রাখি, আমাদের রিটায়ার্ড ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের ফেসবুক পেজ আছে, একটি আমাদের ওয়েবসাইট আছে। সেই ফেসবুক পেজে আমরা তখনই এই করোনা সম্পর্কে সতর্ক হওয়ার জন্য যেমন আমরা বলেছি, একই সাথে আমাদের বিভিন্ন প্রান্তে যারা আমাদের সদস্যরা ছড়িয়ে ছিটিয়ে আছেন তাদের কাছে অনুরোধ করেছি, আপনার আশেপাশে, আপনার পাশে, আপনার জানা মতে আমাদের কোনো অবসরপ্রাপ্ত অগ্রণীয়ান বিপদাপন্ন হয়েছেন কিনা, সংকটে পড়েছেন কিনা, সেটা স্বাস্থ্য ঝুঁকি হোক, আর্থিক ঝুঁকি হোক, যে কোনো সেগুলো যেন আমাদেরকে অবহিত করে। বিশেষ করে প্রেসিডেন্ট, সেক্রেটারি এবং ফাইন্যান্স সেক্রেটারি এবিএম খালেকুজ্জামান, আপনারা জানেন আমাদের 3 জনের নাম্বার, ফোন নাম্বার দেওয়া আছে, ফেসবুক ওপেন আছে, এছাড়া মেসেঞ্জার, নানান সোশ্যাল মিডিয়া তাদেরকে বলেছি এবং আমরা খবর পাই। তো মাশাআল্লাহ এখন পর্যন্ত একমাত্র আমাদের প্রাক্তন ডিজিএম জনাব আব্দুল মান্নান, তাকে হারানো ছাড়া তেমন আমাদের কাছে আর দুঃসংবাদ আমরা এখনো পাইনি। তবে আমাদের যোগাযোগ সার্বক্ষণিকভাবে আছে সারা বাংলাদেশ ব্যাপী। হ্যাঁ, এই করোনা সংকট তো একদিন নিশ্চয়ই কাটবে, আমি প্রচন্ডভাবে আশাবাদী। মানুষ তো গবেষক, মানুষ তো উদ্ভাবক, মানুষ তো পরাভব মানে না। মানুষ অবশ্যই বিজ্ঞান ভিত্তিক গবেষণার মধ্য দিয়ে এমন কিছু আবিষ্কার করবে এবং যেটি একমাত্র প্রতিকার। কারণ করোনা কোনো ঐশীভাবেও আসে নাই, করোনা কোনো ল্যাবরেটরিতে হয় না, করোনা প্রাকৃতিক। কাজে এটি অবশ্যই এর বিরুদ্ধে লড়াইয়ের জন্য আমাদের ওষুধ দরকার, প্রতিষেধক দরকার, ভ্যাকসিন দরকার। সারা বিশ্বব্যাপী উন্নত দেশগুলি কাজ করছে, আমাদের দেশেও কাজ হচ্ছে। কাজে এই সংকট একদিন কাটবেই। কাটলে আমরা আজকে যে আমরা বিচ্ছিন্ন আছি, স্থানিক দূরত্বে আছি, নিশ্চয়ই সেটা ঘুচবে এবং আমরা ঢাকায় অবশ্যই বড় করে একটি মিলন মেলা অবশ্যই আমরা করব। আপনাকে বলে রাখি, আমাদের 20 অক্টোবর হচ্ছে প্রতিষ্ঠা বার্ষিকী এবং আগামী 20 অক্টোবর যখন আসবে 2020 সালের, এটি হবে আমাদের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী। আমরা অক্টোবরে না পারি, হয়তো ডিসেম্বরের মধ্যে যদি আল্লাহর রহমতে আমরা এই করোনা মুক্ত হতে পারি, নিশ্চয়ই একটা বড় ধরনের মিলন মেলা আমরা অনুষ্ঠান করব। ধন্যবাদ মিল্টন, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আর একটা বিষয় জানতে চাইবো স্যার, আপনি বলছেন আপনাদের ফেসবুক পেজ আছে, ওয়েবসাইট আছে স্যার, রাজধানী ঢাকায় কি আপনাদের হচ্ছে ফিজিক্যালি কোনো অফিস বা কার্যালয় কি আছে স্যার? হ্যাঁ, এখানে আপনারা ফিজিক্যালি বসে নিয়ে হ্যাঁ, এটা এখন পর্যন্ত আমরা করে উঠতে পারিনি। তবে অগ্রণী ব্যাংকের মাননীয় চেয়ারম্যান সাহেব এবং এমডি মহোদয়ের কাছে আমাদের একটি আবেদন আছে যে প্রধান কার্যালয়ের যে কোনো জায়গায়, 1 নম্বর বিল্ডিং, 2 নম্বর বিল্ডিং, অ্যানেক্স বিল্ডিং, যে কোনো জায়গায় আমাদের যদি একটি ছোট্ট জায়গা, আমরা এভাবে বলেছি, আমাদের ধারণা পাল্টাতে হবে। যারা অবসরপ্রাপ্ত তারাও কিন্তু এই প্রতিষ্ঠানের সঙ্গে একদিন সম্পৃক্ত ছিলেন, একদিন অবদান রেখেছে এবং আজও আমৃত্যু তারা কিন্তু এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছেন মানসিকভাবে। কাজী এবং আমরা নানা কাজে, যেহেতু আমরা রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সদস্য, আমাদেরকে কিন্তু এই ব্যাংকে যেতে হয়, পেনশনের জন্য যেতে হয়, মেডিকেল ভাতার জন্য যেতে হয়, নানা কারণে যেতে হয়। কাজেই আমরা বলেছি যে ঠিক আছে, অগ্রণী ব্যাংকের মাননীয় এমডি মহোদয়, যিনি একজন সৃজনশীল মানুষ এবং মহৎপ্রাণ মানুষ, এবং আপনি জেনে খুশি হবেন তিনি কিন্তু আমাদের এই প্রতিষ্ঠানের একজন প্রতিষ্ঠাতা সদস্য এবং একই সাথে আমাদের উপদেষ্টা পরিষদের একজন মাননীয় উপদেষ্টা। তো তিনি যেমন বঙ্গবন্ধু কর্নার করে একটি আলোড়ন সৃষ্টি করেছেন, একটি চমকপ্রদ মহৎ কাজ করেছেন, যেটি সারা বাংলাদেশে এমনকি দেশের বাইরেও ছড়িয়ে পড়ছে। আমরা অনুরোধ করেছি চেয়ারম্যান স্যারকে এবং তাকে যে রিটায়ার্ড ব্যাংকার্স কর্নার এই নামে একটি ছোট্ট জায়গা যদি থাকে, আমরা হয়তো যখন যাব মতিঝিলে প্রধান কার্যালয়, ওখানে একটুখানি বসলাম, কথা বললাম, নিজেদের ব্যাংকিং কাজটা সেরে চলে আসলাম, সাথে সাথে আমাদেরও যোগসূত্রের যে পরিধি সেটা বৃদ্ধি পাবে এবং আমরা বিশ্বাস করি আগামীতে হয়তো এই ধরনের একটি জায়গা আমরা পাব। জি।
স্যার খুব চমৎকার কথা আমরা আপনার কাছে শুনলাম স্যার। স্যার আমি আপনার পেশাগত জীবনের বিষয় নিয়ে আলোচনা করব, কিন্তু স্যার আপনি আমাদের লাইভে থাকবেন। আমি স্যার একটু স্যার আপনার কাছে আমি জানতে চাইবো এমন কোনো চমকপ্রদ ঘটনা যেটা স্যার যে আমাদের শিক্ষণীয়, কিন্তু স্যার আপনি এটা একটু মনে করার চেষ্টা করেন এমন কোনো বিশেষ ঘটনা আপনার আছে কিনা। তার ফাঁকে স্যার আমি একটু এনামুল স্যারের কাছে ঘুরে আসি। স্যার আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, বলেন। স্যার আপনি বোধহয় স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের এক সহকর্মী শ্রদ্ধেয় বড় ভাই, তিনি একটা প্রশ্ন করেছেন আপনাদের প্রতি। সেটা যে স্যার আপনারা অবসরপ্রাপ্ত ব্যাংকাররা আপনাদের সংগঠনটি কি শুধু বিনোদনমূলক বা অবসর কাটানোর মতো করে চালাচ্ছেন, নাকি অর্থনৈতিক বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে আপনাদের সমাজের উন্নয়নে অবদানের চেষ্টা করছেন? স্যার তার প্রশ্নটা হয়তো বা এমন যে স্যার আপনারা তো বয়স্ক হয়ে গেছেন বা জীবনের একটা পর্যায়ে চলে আসছেন, তো আপনারা শুধু কি স্যার অবসর জীবনটা কিভাবে কাটান এখানেই সীমাবদ্ধ আছেন, নাকি বিভিন্ন ইকোনমিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে আপনাদের নিজেদের এবং সমাজে কোনো ইফেক্টিভ বা কোনো কার্যকর কোনো অবদান রাখার চেষ্টা করছেন এই সংগঠনের মাধ্যমে? দেখুন, একটি সংগঠন বা একটা প্রতিষ্ঠান কিন্তু খুব রাতারাতি দ্রুত হয়ে যায় না। 1971 সনে মুক্তিযুদ্ধ করেছি, দেশকে আমরা শত্রু মুক্ত করেছি, স্বাধীন করেছি বঙ্গবন্ধুর নেতৃত্বে, তার ডাকে। সেখানে কিন্তু এক কথা ছিল যে এক সময় বাংলাদেশে 22 পরিবার ছিল যারা এই দেশকে শোষণ করত, তার বিরুদ্ধেই কিন্তু সংগ্রাম ছিল। অর্থাৎ আমরা এখানে আমরা যা আমদানি করি, জুট রপ্তানি করি, সব তখন ছিল জুট, চামড়া, জুট এবং চা রপ্তানি হতো, এবং সেই রপ্তানি বেশিরভাগ আয়টাই কিন্তু চলে যেত পশ্চিম পাকিস্তানে। এবং সেখানে তারা 3 বার করে পশ্চিম পাকিস্তানে আপনার রাজধানীর পরিবর্তন হয়েছে। করাচি থেকে রাওয়ালপিন্ডি, রাওয়ালপিন্ডি থেকে ইসলামাবাদ পরিবর্তন হয়েছে। এই আমাদের অংশের টাকা দিয়ে সেখানে তারা এটা করেছে। সেই কারণে বঙ্গবন্ধু 6 দফা দিয়েছিলেন, স্বায়ত্তশাসনের দাবি তুলেছিলেন, এবং 6 দফার মধ্য দিয়ে এদেশের মানুষের স্বাধীনতা বীজ বপন করেছিলেন। কোন সংগঠনই কিন্তু, এবং এটা করতে যেয়ে তাকে 23 বছর সংগ্রাম করতে হয়েছে, 13 বছর জেল খাটতে হয়েছে, তার জীবন যৌবনকে সে ত্যাগ করতে হয়েছে, তাকে জেলের মধ্যে কাটাইতে হয়েছে। কোন সংগঠনই কিন্তু যারা প্রতিষ্ঠা করে তারাই যে সবকিছু দিয়ে যাবে তা কিন্তু নয়। আমরা আমাদের সংগঠনে ইতিমধ্যে প্রায় 20 লক্ষ টাকা আমরা জমা করেছি, এবং 20 লক্ষ টাকা আমাদের অলরেডি এফডিআর হিসেবে জমা আছে। আমরা যেটা মনে করি যে একটা প্রতিষ্ঠানকে আমি শক্ত ভিত্তির উপর দাঁড় করাতে চাই। আপনারাও একদিন রিটায়ার করে আসবেন, এই সংগঠনের সদস্য হবেন, একদিন এই সংগঠন, আমি যেটা মনে করি, একটা সেনা কল্যাণ সংস্থার মতো সংগঠন হতে পারে। তার জন্য একটা সঠিক নেতৃত্ব দরকার আছে। আমি হয়তো সেদিন থাকবে না, কিন্তু আপনারা সেই দিনটাকে পাবেন। অগ্রণী ব্যাংকের আজকে যে অবস্থা, বাংলাদেশের যে আজকের যে অবস্থা, বঙ্গবন্ধু যদি বেঁচে থাকতেন তাহলে তিনি শুধু হাসতেন। তিনি চেয়েছিলেন এটি সোনার বাংলা করার জন্য। আমি দেখেছি আমার জীবনে 2 আনাসের দুধ মানুষ দুধ খাইতে পারতো না, ঠিক আছে, 4 আনা 6 আনা কেজি চাউল মানুষ ভাত খাইতে পাইতো না। আপনাদের উত্তরবঙ্গে রংপুর থেকে আপনি কথা বলছেন, সেখানে কার্তিক অগ্রহায়ণ মাসে মঙ্গা ছিল, আজকে মঙ্গা নাই। তাহলে এটা কিভাবে দূর হয়েছে? এটা কিন্তু দেশ স্বাধীন হওয়ার কারণে হয়েছে। আজকে আমরা যেটা মনে করতেছি যে অর্থনৈতিক যে সুবিধাটা মানুষ চাচ্ছে, আমাদের অনেকেই এই কথাটা প্রশ্নটা করেন, কিন্তু আমরা বলি যে আমরা আছি, আমরা চাচ্ছি, আমরা এমন একটি সংগঠন তৈরি করতে চাই যে সংগঠনের মধ্যে দিয়ে আমরা আর্থিকভাবেও মানুষকে সহযোগিতা করতে পারবো। আপনি শুনলে অবাক হবেন না যে আমরা ইতিমধ্যে কিন্তু কিছু কিছু সহযোগিতা, যে আর্থিকভাবে আমাদের যারা দুরবস্থায় পড়ে গেছেন, আমাদের এক সহকর্মী অ্যাক্সিডেন্ট করে আপনার কঠিন সমস্যায় পড়ে গেছে, আইসিইউতে ছিলেন 10-12 দিন, পরবর্তীতে ইন্তেকাল করেছেন, এবং তার পরিবারের যে অবস্থাটা আমরা দেখেছি এটা খুব ভয়াবহ ছিল, খুবই ভয়াবহ, এটা খুবই দুঃখজনক। আমিও চাইবো না যে আল্লাহ যেন আমাকে এই অবস্থার মধ্যে না পড়তে হয়। আমরা তাকে আর্থিকভাবে সহযোগিতা করেছি। আমরা ম্যানেজমেন্টকে, আমাদের বর্তমান এমডি সাহেব খুবই ভালো মানুষ, উনি
তাৎক্ষণিকভাবে ওনার পাওনা দানাগুলো আমরা সেটেল করাই দিছি, ওনাকে অনুরোধ করেছি, উনিও নিজেও আর্থিকভাবে সহযোগিতা করেছেন, আমরাও করেছি, ব্যাপক এবং সাড়া পাওয়া গেছে। সুতরাং একটি সংগঠন থাকলে সেই সংগঠন আস্তে আস্তে এটা বিশাল আকার ধারণ করবে, অবশ্যই করবে। আজকে 1000 সদস্য যদি হয় তাহলে আমার 50 লক্ষ টাকা আমার ফান্ডে আসে। আমরা এখনো পর্যন্ত যারা সদস্য হয় 5000 টাকা করে চাঁদা নিই, এবং সেই চাঁদার টাকার একটি টাকাও আমরা কিন্তু ওখান থেকে খরচ করি না। আমাদের ইয়েতে বলা আছে, রেজুলেশন করা আছে সম্মেলনে, যে আমরা 50 লক্ষ টাকা পর্যন্ত আমাদের না হওয়া পর্যন্ত আমরা একটি টাকাও এখান থেকে খরচ করব না। প্রয়োজনে আমরা নিজেদের টাকা আমরা খরচ করব, যারা সংগঠনের দায়িত্বে আছি তারা আমরা প্রায়ই আমাদের চাঁদা দিয়ে সংগঠনে আমরা যারা মিটিং টিটিং করলে সেখানে চাঁদা নিজেরা দিয়ে আমরা সেটাকে নির্বাহ করি। সুতরাং অস্থির হওয়ার কিছু নাই, অধৈর্য হওয়ার কিছু নাই। আমরা আশাবাদী এই সংগঠন একদিন বিশাল আকার ধারণ করবে এবং এটার বিশাল অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হবে। এই যারা সংগঠনে আমি না থাকলেও, জাকারিয়া না থাকলেও এই সংগঠন একদিন বিশাল আকার ধারণ করবে। আপনারা আসবেন ভবিষ্যৎ নেতৃত্বে। বঙ্গবন্ধু চলে গেছেন, যারা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন তারা তো আজকে নাই, কিন্তু তার অর্থ এই নয় যে তারা কিন্তু এই কথা চিন্তা করেন যে আমরা নাই। তারা চিন্তা করেছে একটি দেশের, একটি স্বাধীন দেশের নতুন প্রজন্ম যারা আসবে তারা সেই স্বাধীনতাটা ভোগ করবে। সুতরাং আমরা চিন্তা করি আজকের এই সংগঠনের মধ্য দিয়ে ভবিষ্যতে যারা আসবেন তারা এটা নেতৃত্ব দিয়ে এই সংগঠনকে সারা এই সেক্টরের মধ্যে একটি বিখ্যাত সংগঠন হিসেবে দাঁড় করাবেন। আমি অত্যন্ত আশাবাদী। অনেক প্রোগ্রাম আমাদের মধ্যে আছে, সব তো বলা যাবে না, সুতরাং এগুলা চিন্তার মধ্যে আছে। যেহেতু এটা আমাদের অফিসের সমস্যা আছে আর আমরা সবাই বিচ্ছিন্নভাবে থাকি একে অপরের সাথে। ব্যক্তিগতভাবে আমি অবসর আমি যদি বলি, আমি আমার এলাকায় একটি স্কুল প্রতিষ্ঠান আছে, যে স্কুলে প্রায় 1500 ছাত্রছাত্রী। আমি প্রায় 3 বছর যাবৎ সেই স্কুলে ম্যানেজিং কমিটির সভাপতি হিসাবে প্রতি সপ্তাহে আমি আমার এলাকায় যাই, দেশে যাই, স্কুলে আমি সময় দিই, ছেলে মেয়েদের সাথে কথা বলি, স্কুলে ক্লাসগুলোতে যাই, তাদেরকে ব্রিফ করি, লেখাপড়া করার জন্য তাদেরকে উদ্বুদ্ধ করি। এটা আমি করে থাকি। সোশ্যাল কাজের সাথে আমি মুন্সিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার, মুক্তিযোদ্ধা সংসদের সাথে জড়িত আছি। সুতরাং আমি সোশ্যাল কাজের সাথে জড়িত থাকার চেষ্টা করি, যখন যেখানে প্রয়োজন হয় সেখানে অবসর সময়টা। আর বাসায় থাকলে বই পড়ি, নামাজ পড়ি, এই তো কাজ। স্যার ধন্যবাদ স্যার। একটা বিষয় কিন্তু স্যার এখানে আমি একটু বলতে চাই এইভাবে স্যার, আপনারা পুরো জীবনব্যাপী সমাজে এবং হচ্ছে আমাদের অর্থনীতি অবদান রেখে আসছেন আর কি। আপনারা কিন্তু স্যার অগ্রণীমাকে হাল ধরে ছিলেন জন্যই কিন্তু অগ্রণীমাক আজকে এই অবস্থায় আছে। এই স্যার হাল ধরার বিষয়টা আপনারা কিন্তু স্যার পুরো কর্মজীবনটাই কিন্তু স্যার দিয়ে গেছেন আর কি। তার ফলশ্রুতিতেই কিন্তু আমরা আজকে অগ্রণীমাকে এই জায়গায় এই অবস্থায় পাচ্ছি। এটা কিন্তু স্যার আপনাদের অবদান আমাদের স্বীকার করার একটা বিষয় থাকে আর কি। স্যার আমি আপনার কাছে আপনার কর্মজীবনে একটা স্মরণীয় ঘটনা জানতে চাইবো। আমি আপনাকে একটু সময় দিচ্ছি স্যার, আপনি বিষয়টা একটু ভাবেন। আপনার জীবনে কোনো বিশেষ কোনো স্মরণীয় ঘটনা যেটা আমাদেরকে বলতে পারলে আমরাও শিখতে পারবো, জানতে পারবো। এর ফাঁকে আমরা একটু জাকারিয়া স্যারের কাছ থেকে ঘুরে আসি। স্যারের একটা স্মরণীয় ঘটনা আমি তখন শুনতে যাচ্ছিলাম স্যারের কাছ থেকে। স্যার স্মরণীয় ঘটনা তো অনেক, কারণ প্রধান কার্যালয়ে কাজ করেছি, এবিটিআইদের সময় বারবার এসেছি, কাটিয়েছি। তাছাড়া শাখায় ছিলাম, অঞ্চলে ছিলাম, সার্কেলে ছিলাম। স্মরণীয় ঘটনা তো আছে, কিন্তু এই সকল ঘটনা শুধু সহকর্মীদের নিয়েই নয়, কাস্টমারদেরকে নিয়েও তো আছে। এবং যত ঘটনা ঘটেছে সবগুলোই তো মধুর ঘটনা। আমার জীবনে কিন্তু, আমার চাকরি জীবনে গ্রাহক বলেন আর সহকর্মী বলেন, কারো সঙ্গে কিন্তু আমার এমন কোনো ঘটনা, এমন বিষাদময় ঘটনা অথবা যে ঘটনা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে নাই। আমার সঙ্গে প্রীতির সম্পর্কটা কিন্তু কাস্টমারের সঙ্গে যেমন ছিল, ঠিক তেমনই সহকর্মীদের সঙ্গেও ছিল এবং আজও আছে। আমি যখন একেবারেই নতুন চাকরিতে আসলাম, চাঁপাইনবাবগঞ্জ শাখায় আমার পোস্টিং হয়েছিল। তো চাঁপাইনবাবগঞ্জ শাখায় পোস্টিং হওয়ার পরে আমি হলাম
সেখানকার তৃতীয় অফিসার, মূলত তৃতীয় অফিসার। আমাকে দেওয়া হলো চেক ক্যান্সেলেশনের জন্য। তা আমি বসে চেক ক্যান্সেলেশন করতাম। তখন তো আর কম্পিউটার ছিল না, ছিল কার্ড বক্স। আপনারা এখন নিশ্চয়ই এটা দেখেন না। আমাদের যারা গ্রাহক ছিল তাদের একটি কার্ডে সিগনেচার, স্পেসিমেন সিগনেচার কার্ড ছিল, সেখানে স্বাক্ষর থাকতো। সেই স্বাক্ষর দেখে আমরা চেক ক্যান্সেলেশন করতাম, অর্থাৎ স্বাক্ষর মিলাতাম। এটি ছিল কাজ, একটু এই দেখে কাজ করতাম। তো যারা ব্যবসায়ী মূলত তারা কিন্তু আমি দেখতাম যারা ঠিক 9টা, তখন 9টায় অফিস ছিল, 9টার আগে এসে হাজির হতো। একসঙ্গে তারা সবাই ডিমান্ড ড্রাফট জমা দিত, বিভিন্ন জায়গা থেকে আসতো। একদিকে ডিমান্ড ড্রাফট জমা দিত, অন্যদিকে ওই সমপরিমাণ টাকা আর চেক তারা কাটতো। এটাই তাদের ব্যবসা। তা আমি ভাবতাম যে টাকাটা গেল কোথায়? টাকা আসার আগেই তো টাকা উঠে যাচ্ছে, ঘটনাটা কি? এটা নতুন তো। তারপর আমি ছিলাম ছাত্র, খুব স্বাভাবিকভাবে যে এরা তাহলে আমার কাছে কি প্রয়োজনে আসছে? এরা কিন্তু শুধু আসছে, একটা কাগজ জমা দিচ্ছে, আর একটা কাগজ দিয়ে টাকা উঠে নিয়ে চলে যাচ্ছে। ব্যাংকের লাভটা কি? ব্যাংক কি হচ্ছে? তো আমার ম্যানেজার ছিলেন, তিনি আজকে প্রয়াত, সৈয়দ মোতাহার হোসেন, খুব ভালো মানুষ একজন ছিলেন। তাকে একদিন জিজ্ঞেস করলাম যে স্যার আসলে এটা কি? এই যে টাকা আসছে ডিপোজিট, কিছু যেগুলো দেখি সেভিংস ডিপোজিটই, কিন্তু আমরা কারেন্ট ডিপোজিটে তো কোনো টাকাই থাকে না। তো এদেরকে সার্ভিস দিয়ে আমরা আসলে কি করছি? তো তিনি আমাকে বললেন যে, তিনি আমাকে তুমি করেই বলতেন, এবং তার আগে থেকেই আমি কলেজ ছাত্র থাকাকালীনই তার সঙ্গে আমার পরিচয় ছিল। তো তিনি আমাকে বললেন, দেখো আমরা মানুষকে আর্থিক সেবা দিয়ে থাকি। ও ব্যবসা বাণিজ্য করছে এই ব্যাংকের মাধ্যমে, সেই কুষ্টিয়া থেকে একটা ডিডি আসছে, সেই হ্যাঁ শুনছেন? হ্যালো তন্ময়, আমাকে শুনছেন? স্যার আপনি বলেন, আমরা শুনছি, আপনি বলেন। আচ্ছা, শুনতে পাচ্ছি স্যার, আপনি বলেন। আর্থিক সেবা দিয়ে থাকি। আমাকে যখন প্রশ্ন করা হয়েছিল ইন্টারভিউ বোর্ডে, যখন আমি ইন্টারভিউ সেই আমাদের প্রধান কার্যালয়ের 8 তলায়, সেখানে একটা কমিটি রুম ছিল। ইন্টারভিউ বোর্ডে ছিলেন তৎকালীন ম্যানেজিং ডিরেক্টর জনাব ফজলুর রহমান, একজন প্রাজ্ঞ ব্যাংকার, এবং জেনারেল ম্যানেজার ছিলেন লুৎফর রহমান সরকার, যার নাম আপনারা নিশ্চয়ই জানেন, যে তিনি এই এখনো এই ব্যাংকিং, বাংলাদেশের ব্যাংকিং জগতের নক্ষত্র। তো তারা ছিলেন। তা আমাকে জিজ্ঞেস করলেন, আপনি তো ফিজিক্সের ছাত্র, তো ফিজিক্সের লাইনে না গিয়ে আপনি ব্যাংকে আসছেন, এনে কি করবেন? তো আমি বলে রাখি, আমি কিন্তু তখন একটা কলেজে শিক্ষকতা করতাম, 1 বছর ছিলাম কলেজের শিক্ষক। তো মনটা কিন্তু দোটানায় পড়ে গেলাম, আমি কি উত্তর দিব? তা আমি বলে ফেললাম, স্যার জনগণের সেবা করার জন্যই তো আমি ব্যাংক সবচেয়ে ভালো জায়গায়, এই জন্য আমি আসতে চাই। এটি একটি মুখস্থ কথা ছিল, সেবাটা যে কি আমি জানতাম না। যখন মোতাহার স্যার আমাকে বললেন আমরা সেবাটা দিয়ে থাকি আর্থিক সেবা, আমার চোখটা খুলে গেল। আসলে আমরা তো ব্যবসা করি, সেটা হলো ব্যাংকিং ব্যবসা, এবং মানুষের আর্থিক সেবাটা দিয়েই আমরা আমাদের উপার্জন করি, এবং আমাদের উপার্জন থেকেই আমরা আমাদের বেতন ভাতা নিয়ে থাকি। এটি কিন্তু আমার চাকরি জীবনের শুরুতেই এটি আমি পেয়ে গেলাম। তো এটি কাজে এখনো আমি এই কথাটা আমি আর জীবনে ভুলি নাই। আমি আমার ক্লাসে সব সময় বলতাম, জিজ্ঞেস করতাম, বিশেষ করে যারা প্রফেশনাল আসতো, নতুন ব্যাংকে জয়েন করতো, তখন বলতাম যে তোমরা ব্যাংকে কেন আসছো, তোমরা ব্যাংকে কি করতে চাও? একযোগে সমস্যারে সবাই যখন বলতো আমরা সেবা করার জন্য আসছি, তখন আমি বলতাম হ্যাঁ সেবা করার জন্য আসছো মানে সবাইকে ফ্লোরেন্স নাইটিঙ্গেল হবে নাকি? তখন তারা চমকে যেত, কি বলছে? তখন আমি বলতাম না, আমরা ব্যবসা করার জন্য এসেছি, তবে এটি ব্যাংকিং বিজনেস, যার সুনির্দিষ্ট একটি সংজ্ঞা আছে, এবং আমরা মানুষের আর্থিক সেবা মিটিয়ে থাকি। কাজে এই জীবনের প্রথম 1980 সালের সম্ভবত এটি অক্টোবরের ঘটনা, এটি এখনো আমার মনে আছে। আরেকটা ঘটনা ওই ব্রাঞ্চের বলি। একজন অফিসার, তখন অফিসার ক্যাশ ছিল না, ক্যাশের কাম ক্লার্ক ছিল, একজন জয়েন করলো, নতুন ছেলে, মাস্টার্স ডিগ্রি, খুব সুন্দর চেহারা, এখনো চাকরিতে আছে কিনা আমি ঠিক জানি না। সে জয়েন করলো। তো
তো তাকে ক্যাশে বসানো হলো। আমি যেহেতু থার্ড অফিসার, মানে আমাকে তো শেষে ক্যাশ মিলাতে হতো। আমি ক্যাশ বুক চেক করতাম, দ্যাট ইজ ওই ক্যাশ যেখানে ক্যাশ মিলানো হতো, যেটা পেমেন্ট রেজিস্টার, রিসিভিং পেমেন্ট রেজিস্টার, তো আমাকে দেখতে হতো, সে আমারই স্বাক্ষর থাকতো। তো সে হিসাব করেছে, দেখা গেল তার সেদিন ক্যাশে 22 পয়সা বা এরকম একটা পয়সা মিলাতে পারছে না, নাই। তখন সে দেখলাম সে যোগ করেছে, যোগ করার পরে লিখেছে একটা জায়গায় -22 পয়সা দিয়ে ক্যাশে যে টাকাটা আছে সেই টাকাটা লিখে দিয়েছে। তা আমি দেখে আমরা সবাই হাসলাম, বললাম যে দেখো, ব্যাংকে মিলতেই হবে হিসাব, ডেবিট ক্রেডিট, 1 পয়সাও এদিক ওদিক হওয়া যাবে না। তো এটা এখনো ও খুব লজ্জা পেয়ে গেল, মাস্টার্সের ছাত্র, কিন্তু কোনো লজ্জার কিছু নাই। আসলে এখানে যে কম বা বেশি হলে সেখানে প্লাস মাইনাস করে আমি হিসাব রেখে ভোল্টে টাকা উঠাবো, এর সুযোগ নাই। এই ঘটনা মনে পড়ে। এছাড়া আরো আরেকটা ঘটনা আছে, আরো অনেক ঘটনা আছে। আরেকটা বলি নাকি, সময় আছে? তন্ময়, আরেকটা বলবো? তন্ময়, হ্যাঁ বলেন স্যার, বলেন স্যার। হ্যাঁ বলেন স্যার। ছোট্ট, আপনি বলেন স্যার, আমাদের ভালো লাগতেছে স্যার, বলেন। আমি তখন ট্রেনিং ইনস্টিটিউটে ফ্যাকাল্টি মেম্বার। তো হঠাৎ একটা টেলিফোন পেলাম। আমি ট্রেনিং ইনস্টিটিউটে যখন আমি ট্রেনিং এ ছিলাম অ্যাজ প্রফেশনাল, তখন থেকে কিন্তু এনআই অ্যাক্ট এটা আমার কাছে খুব একটি প্রিয় সাবজেক্ট হয়ে গেছিল, খুব ভালো লাগতো আমার। যার জন্য পরবর্তীকালে মনে হয় এটাই আমাকে অনুপ্রাণিত করেছে যে রিটায়ারমেন্টে এসে এলপিআর পিরিয়ডে আমি এনআই অ্যাক্টের উপর বইটা লিখলাম। তো সেই সময়, হ্যাঁ সেই সময় তো আমি এনআই অ্যাক্টের ক্লাস নিতাম। আমার সেই সময় আমার ক্লাসে যারা সহযোগিতা করতেন, যেমন আক্তার হোসেন, যিনি পরে ডাইরেক্টর ছিলেন, পরবর্তী এসআইবিএল এর ছিলেন, এখন তিনি অবসরপ্রাপ্ত, উনি ছিলেন। আরো একজন ছিলেন সদর আলী স্যার, উনি প্রয়াত। এরা দুজন আমাকে কিন্তু অনেক সাহায্য করেছিলেন যে ফ্যাকাল্টি মেম্বার হিসেবে কিভাবে লেখাপড়া করতে হবে। এবং আরেকজনের কথা এই মুহূর্তে আমাকে অবশ্যই বলতে হবে, তিনি ছিলেন ফজলুল কাদের কাদরি, একজন প্রথিতযশা ব্যাংকার এবং জ্ঞানী মানুষ, যথেষ্ট জ্ঞান তার ভিতরে, যে বহুমুখী জ্ঞানের মাত্রায় তিনি সমৃদ্ধ ছিলেন। তিনিও প্রয়াত। মূলত তিনি আমাকে করেছেন, গড়ে তুলেছেন। এরপরে আমরা পেয়েছিলাম আব্দুল হালিম স্যারকে, আমি পেয়েছিলাম জেনারেল ম্যানেজার, তিনি অবসরপ্রাপ্ত এবং আমাদের সংগঠনের সক্রিয় সদস্য। তিনি, তাদের অবদান ভোলার নয়। তো আমার এনআইএক শেখা মূলত আব্দুল হালিম স্যারের কাছ থেকে। আপনারা বিশ্বাস করবেন কিনা, কোরআনে হাফেজ যেমন থাকে, তিনি ছিলেন এনআই অ্যাক্টের হাফেজ। প্রথম শব্দ থেকে শুরু করে এনআই অ্যাক্টের 141টি ধারা লাস্ট পর্যন্ত, অবশ্য তার সময় 141টি ধারা ছিল না, 39টি ছিল, সেই পর্যন্ত তার দাড়ি কমা সেমিকলন মুখস্থ ছিল। এবং তিনি ক্লাসে গড়গড় গড়গড় করে এগুলি ধারার পর ধারা বলতেন এবং ব্যাখ্যা করতেন। আমি মনোমুগ্ধ চিত্তে তার এই কথা শুনতাম এবং সাবজেক্টের প্রতি আগ্রহী হয়ে উঠলাম। তো যাই হোক, যে ঘটনাটার কথা বলছি, তো আমি ক্লাসে বলতাম যে একটা চেক যে মুহূর্তে ক্রসড হয়ে যাবে, বিশেষ করে ক্রসড হলে এটি আর এনক্যাশ করা যাবে না, ক্যাশ কাউন্টারে এটি আর পেমেন্ট হবে না, কারণ এ ক্রস চেক ইজ পেবল টু এ ব্যাংকার, দ্যাট ইজ কালেক্টিং ব্যাংকার। এটা আমি বলতাম। তো হঠাৎ একদিন আমি আমার রুমে বসে আছি, একটা ফোন আসলো। ফোনটি আমার এক বন্ধুর কাছ থেকে আসছে। এসে বলল যে তোমার জন্য আজকে আমাকে অপমানিত হতে হলো। আমি আসছে একটা প্রান্ত থেকে, দূর থেকে, জেলা শহর থেকে। আমি বললাম, কেন দোস্ত, কেন আমার জন্য তুমি অপমানিত হলে? আমি ঢাকায়, তুমি সেই সুদূর একটি জেলায়, কারণটা কি? ভাই তুমি এনআইএক্ট পড়াও আর সমস্ত এমন কথা বলো যেগুলোর জন্য গ্রাহকের সঙ্গে আমাদের সব সময় বিবাদ বিসম্বাদে লাগতে হয়। কি হয়েছে আমাকে ঘটনাটা বলো। কয় একটা ক্রস চেক আসছে, যে নিয়ে আসছে সে তো এলাকার সন্ত্রাসী। সেই সন্ত্রাসী এসে চেকটা কাউন্টারে দিয়েছে, স্বাভাবিকভাবে কাউন্টার থেকে ফেরত দিয়েছে যে ইট ইজ এ ক্রস চেক, এটা ক্যাশ পেমেন্ট হবে না। তো সে আমার রুমে আসছে, রুমে এসে বলছে, কি ম্যানেজার সাহেব, আমার এই টাকাটা আপনি দেবেন না? এটা কি তারা বলে? আমি এটা দেখলাম যে এটা ক্রসড। আমি তাকে বললাম
এনআইএক্টের ধারা মতে এটি পেমেন্ট করা যায় না। সঙ্গে সঙ্গে সে আমার গালে একটা থাপ্পড় দিয়ে বলল, রাখ তোর এনআইএক্ট, আমার টাকা চাই। এই যে একটা ঘটনা ঘটলো, এটা তো হতো না। তুমি যদি আমাকে না পড়াই তো আমি এটা এনকাজ করে দিতাম। এই যে একটা অবস্থা, আমি তাকে বুঝাইতে পারলাম না যে এ ব্যাংকার মাস্ট বি ট্যাক্টফুল। তুমি জানো এই লোকটি সন্ত্রাসী, অর্থাৎ একটু আচরণগত ভাবে তার একটি এরোগ্যান্সি থাকে, তাকে কিভাবে ম্যানেজ করতে হবে এটি তুমি যদি তাকে বলতে না পারো, সে এনআইএক্ট কে জানে? আমি তুমি কতটুকু এনআইএক্ট জানি, আর একজন তুমি গ্রাহক, তার উপর তুমি নিজেই বলছো যে যে সমাজে তার একটি পেশি শক্তি ব্যবহার করে, তার কাছে এই কথাটা বললে এক গালে থাপ্পড় খেয়েছো, আমি উপস্থিত থাকলে তোমার আর এক গালে এই ধরনের মজার মজার অনেক ঘটনা, আরো অনেক আছে, গ্রাহকদের সঙ্গে অনেক ঘটনা আছে। যাই হোক, আপাতত আমার এনাম স্যার যেহেতু আছে, তাকে সময় দিতে হবে আপনাদের। জি স্যার, আমরা আপনার কাছে আবারও আসবো এবং হচ্ছে যে আপনার কথা শুনবো স্যার। আমরা একটু এনাম স্যারের কাছে শুনে আসি। দর্শক, এই ফাঁকে একটু আমি আপনাদের জানাতে চাই, কেউ যদি আপনারা এখানে যুক্ত হতে চান, মন্তব্য করতে চান, তো আপনারা মন্তব্য করুন বা যুক্ত হওয়ার জন্য আমাদের নক করুন, আমরা আপনাদের যুক্ত করে নেব। আমি স্যারের কাছে আবারও ফিরলাম। স্যার, আপনি নিশ্চয়ই এতক্ষণ জাকারিয়া স্যারের মজার মজার অভিজ্ঞতা বা হচ্ছে কর্মজীবনের ঘটনাগুলো শুনছিলেন, আপনার খুব ভালো লাগছিল আমি আশা করি আর কি। তো স্যার, আমি আপনার কাছে এখন জানতে চাইবো যে আপনার জীবনে নিশ্চয়ই এমন কোনো ঘটনা আছে আর কি, যেটা আপনি স্মরণ করলে এখনো হেসে ওঠেন বা এখনো আপনাকে ভাবায় বা আবেগতাড়িত করে, এমন কোনো কথা আমরা শুনি স্যার? ঘটনা তো আসলে, ধন্যবাদ আপনাকে তন্ময়। ঘটনা তো প্রচুর, ঘটনার শেষ নাই, অভিজ্ঞতার কোনো শেষ নাই। মৃত্যুর আগ পর্যন্ত মানুষের অভিজ্ঞতা অর্জন করতে থাকবে। আমি 1977 সনের 1976 সনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স পরীক্ষা দিই, এমএসসি। আমার সাবজেক্ট ছিল সয়েল সায়েন্স। পরীক্ষার সময়ই আমি আসলে ব্যাংকার্স রিক্রুটমেন্ট কমিটির পরীক্ষা দিই এবং 77 সালে রিক্রুট হয়ে ব্যাংকে যোগদান করি, অগ্রণী ব্যাংকে। তা আমি প্রথমে আমার যোগদান ছিল প্রিন্সিপাল শাখায়, প্রধান শাখায়। এখন যে প্রধান শাখা, ওটা লোকাল অফিস হিসাবে চিহ্নিত ছিল। ওখানে আমি ক্যাশ ডিপার্টমেন্টে কাজ করতাম। ঠিক আছে, মানে ঘটনাটা, অনেক ঘটনা আছে, তো প্রাথমিক জীবনের একটি ঘটনা বলি। সে সময় যোগাযোগ ব্যবস্থা ছিল খুবই খারাপ। আমাকে পাঠানো হয়েছে ভৈরবে, পাঠানো হয়েছে সেই শ্রীপুর, তখন তো যোগাযোগ ব্যবস্থা শুধু ট্রেন। পাঠানো হয়েছে শ্রীনগর শাখা, বিক্রমপুরে, নাম শুনেছেন অবশ্যই, বিক্রমপুরে, মুন্সিগঞ্জের শ্রীনগরে, শ্রীনগর শাখায়। তো শ্রীনগর শাখায় গেলাম, লঞ্চের ঢাকা সদরঘাট থেকে লঞ্চে গেছি শ্রীনগর শাখায়। চাইতে চাইতে আপনার বাচ্চা 3টা, ক্যাশ ছিল 12 লক্ষ টাকা, ক্যাশ দিতে গিয়েছি রিমিটেন্সে। এখন আসার পথে আপনার ম্যানেজার সাহেব, যাওয়ার পরে ম্যানেজার সাহেব বললো আমার সাথে 4 জন গার্ড, তারা বন্দুক টন্দুক নিয়ে ডিউটিতে আমার সাথে আসে। আমি তখন অফিসার আর কি। এটা 78 এর ঘটনা, 78 সনের ঘটনা, প্রাথমিক পর্যায়ের ঘটনা। তো শ্রীনগর থেকে উনি বললো যে উনি ভাতের ব্যবস্থা করছে, হোটেল থেকে ভাত আনছে, খাওয়াইছে, হইতে হইতে 4টা বেজে গেছে। 3টার পরে আর ওখান থেকে লঞ্চ আর ঢাকায় আসে না। তাহলে আমরা যাব কিভাবে? হ্যালো হ্যালো স্যার, আপনি বলুন, আমরা শুনতে পাচ্ছি। হ্যালো, আপনি বলুন। আমরা ঢাকায় ফিরবো কিভাবে? স্যার, আমরা আপনাকে, হ্যালো হ্যালো, লাইনটা অফ হয়ে যাচ্ছে। না না স্যার, আমরা শুনতে পাচ্ছি আপনাকে, আপনি বলুন। স্যার, আপনার কথা আমরা শুনতে পাচ্ছি। এটা লাইভ আসতেছে না। হ্যালো, না আসতেছে স্যার, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। হ্যাঁ, তো এখন আসবো কিভাবে? আসা যায় না। তো কেউ কেউ বললেন যে এখানে একটা বেরিবাঁধ আছে, মমিন কোম্পানির বাস ধরতে হবে সৈয়দপুর যাইয়া, অনেক দূরে, 3-4 কিলোমিটার হাইটটা, প্রায় বিকাল সন্ধ্যা রাস্তা। ওই মুড়ির টিন
মানে বাস ভর্তি হয়ে গেছে। আমরা যখন বাসের কাছে গেলাম, লাস্ট বাস, সন্ধ্যা হয়ে গেছে, ছাদের উপরে তখন উঠা আমরা আসলাম জিঞ্জিরাতে। অভিজ্ঞতা আমি কি একটু অভিজ্ঞতা আপনাকে স্যারকে শুনতে পাচ্ছি? না স্যারের সম্ভবত স্যারের লাইনে কোনো প্রবলেম হয়েছে। আমরা আচ্ছা, স্যারকে আমরা আবারও যুক্ত করার চেষ্টা করবো আর কি। জি 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 হ্যাঁ, জি, আমরা স্যারের জন্য অপেক্ষা করি। স্যার যদি চলে আসেন তো ভালো। আমরা জাকারিয়া স্যারের কাছে ফিরে যাই। স্যার, আমরা তো আপনি জানেন স্যার, আমাদের অনুষ্ঠানটা সাধারণত 1 ঘন্টা হয়ে থাকে। আমরা একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমি স্যার এখানে আপনার কাছে কয়েকটা বিষয় জানতে চাই। প্রথমে জানতে চাইবো যে আপনার ব্যক্তিগত জীবনে অবসরে কেমন কাটছে? এটা কিন্তু আমাদের এখন জানা হলো না আর কি। না, ব্যক্তিগত জীবন আসলে এই যে অবসর শব্দটি ব্যবহার করছি আমরা, এবং এই শব্দটি আমার কাছে কিন্তু প্রথাগত শব্দ। কারণ মানুষের যে জীবন, বিশেষ করে আমরা যারা চাকরি বাকরি করি, তাদের ক্ষেত্রে কিন্তু এই অবসর শব্দটি খুব বেশি করে প্রণিধানযোগ্য। কিন্তু ধরুন একজন লেখক, একজন গায়ক, অথবা একজন ব্যবসায়ী, তাদের অবসর কখন? রবীন্দ্রনাথ ঠাকুর তো 80 বছর বয়সে মারা গেলেন। মৃত্যুর আগেও তিনি বলছেন, তার এক চিঠিতে বলছেন যে জীবনে আমার কিছুই হলো না। অর্থাৎ তার জীবন 80 বছর জীবনও তার কাজের শেষ হয়নি। আসলে তো তাই। অবসর কি? আমি যেটা মনে করি, সারা জীবনই আমাদের অবসর। এই যে অবসর, এটি একটি জীবনের বাঁক। আমাদের শৈশব, আমাদের বাল্যকাল, আমাদের কৈশোর, আমাদের যৌবন, আমাদের তারুণ্য, প্রৌঢ়ত্ব, বৃদ্ধত্ব, এগুলি হচ্ছে জীবনের এক একটি বাঁক। তার মধ্যে স্বর্ণালী সময় যেটি হলো যে শিক্ষা জীবন থেকে শুরু করে কর্মজীবনের জন্য রাষ্ট্র কর্তৃক নির্ধারিত একটি বয়স সীমা দেওয়া আছে। এই সময়টুকুকেই বলা হচ্ছে কর্মজীবন। বাকি সময়কে আমরা কাজ করছি না, কাজ করছি। অবসর হচ্ছে এই সময়, একটা নির্ধারিত সময়ের পরে আমাদের জীবনে আবার নতুন একটি বাঁক নাই। আমরা এখন এই বাঁকে উপনীত হয়েছি। কাজেই রিটায়ার্ড মানে, অবসরপ্রাপ্ত মানে নিষ্ক্রিয়তা নয়, এটা আমি মোটেই মনে করি না। কাজে আমরা সক্রিয় আছি। অবশ্য আমার সৌভাগ্য যে 2012 সালে অগ্রণী ব্যাংক থেকে, অর্থাৎ পিআরএল শেষ হওয়ার পরে, আমি আরো একটা প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ পেয়েছিলাম। সেটি স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড, আপনারা অনেকেই জানেন। সেখানে আমি বলেছিলাম যে আমাকে যদি ট্রেনিং এর দায়িত্ব দেওয়া হয় তাহলে আমি কিছু কাজ করতে পারি, এছাড়া অপারেশনে আমি কোনো চাকরি করব না। তো যা হোক, তারা আমাকে রেখেছিল এবং 2 বছর, 1 বছর, শেষ পর্যন্ত 7টি বছর আমি সেখানে কাজ করেছি অত্যন্ত সম্মানের সাথে। কাজে অবসর, সেখানে আরো বেশি কাজ করতে হয়েছে। বরং অগ্রণী ব্যাংকে নিজের ব্যাংক ছিল, মোটামুটি অনেক সময় একটু রিল্যাক্সেশনও গেছে, কিন্তু ওখানে দিন-রাত পরিশ্রম করেছি, নতুন ভাবে গড়ার চেষ্টা করেছি। কারণ তাদের ট্রেনিং ইনস্টিটিউট ধরতে গেলে একেবারেই ছিল নামকস্তা। সেটাকে তার ভিত্তি থেকে শুরু করে বিকাশটা আমার হাতে হয়েছে বলে আমি নিজেকে অবশ্যই এটা আমি দাবি করব। তো সেখানে 7 বছর থাকলাম। 2019-এর মার্চে সেখান থেকে রিটায়ার করলাম। তবু তারা আমাকে আরো রাখতে চেয়েছিল, কিন্তু বাংলাদেশ ব্যাংকের একটি সার্কুলার, যেখানে 65 বছর অতিক্রান্ত হয়ে গেলে আর সক্রিয় চাকরিতে থাকা যায় না, যার ফলে আমি সেখান থেকে বিদায় নিয়ে এসেছি, ঘরে থাকি। আমি সাধারণত বই পড়তে যেমন ভালোবাসি, আমি একটু গানও শুনি। বিশেষ করে অবাক হওয়ার কারণ নাই, সারেগামা তো আমাকে শুনতেই হয়। তারপরে আমি যে রান্না বান্নায়, আমি আমার অবসর জীবনে একটা দেখলাম যে রান্নাঘরে, সারা জীবন তো রান্নাঘরে রাঁধুনি আমাদের সার্ভিস দিয়ে গেছে, কিন্তু রান্নাঘরের যে কত কাজ এটা উপলব্ধি করি নাই। অবসরে এসে দেখলাম রাঁধুনির পাশে একজন সহায়ক, মানে সহকারী চাই। তো আমরা যারা অবসরে গেছি, আমার মনে হলো এটাই হচ্ছে উপযুক্ত সময়, একটু কিছু সময় আমরা রান্নাঘরে সহকারী এই ভূমিকা পালন করার যে গৌরব থেকে আমরা বঞ্চিত যেন আমরা না হই।
তো এটি খুব আনন্দদায়ক। অবশ্যই টেবিল সাজানো, একসঙ্গে খাওয়া, যেমন দুপুরবেলা আমার 2 ছেলে তারা তো অফিসে চলে যায়, রাতের ডিনারে কিন্তু আমরা 4 জন একসঙ্গে আমি খাই এবং আমি রাতের টেবিলটা আমি সাজাই। এটা আমার আনন্দ লাগে এটি। আর লেখা আমার একেবারেই না লিখলে ভালো লাগে না। তবে এখন হাতে লিখতে এই ফেসবুক নামক যন্ত্রটি আবিষ্কার হওয়ার পরে, এই অনুষঙ্গটি আসার পরে হাতে লেখার যে অভ্যাসটুকু ছিল, রবীন্দ্রনাথ 80 বছর বয়সে হাতে লিখলেন, আর আমরা এখনই অনেকেই হাতে আর লিখতে পারি না, আমরা এখন আঙ্গুল টিপতে অভ্যস্ত হয়ে গেছি। এটি একটি বিড়ম্বনা আমার কাছে মনে হয়, হাতে বেশিক্ষণ তারপরও আমি লিখি। ফেসবুকে আমি খুব সক্রিয় নই, তবুও আমি মোটামুটি প্রতিদিন অন্তত ঘন্টাখানেক ফেসবুকের সঙ্গে সংযুক্ত থাকি। আমার সময় যে কিভাবে কেটে যায়, আমার প্রকৃত যদি বলেন ঘরে বসে আছি তবে এই 1 বছর। তবে আমি কিন্তু প্রায় 8-10টা ব্যাংকে নিয়মিত ক্লাস করি। সর্বশেষ আমি ক্লাস করেছি 19শে মার্চ বিডিবিএল এ। তো 19শে মার্চের পরে আর কোথাও কোনো কোর্সও হয় নাই, যাওয়ার সুযোগও হয় নাই, এবং আবার কখন হবে জানি না। যার ফলে আমি কিন্তু খুব যে একটা ঘরে বসে 7 দিনের ভিতরে আমি 3 দিন হয়তো বাইরেই থাকি। সেই সাথে আমাদের প্রিয় সংগঠনের কাজে যাই, প্রিন্সিপাল ব্রাঞ্চে আমাদের ডিজিএম সাহেব শাহাবুদ্দিন সাহেব, ভেরি কাইন্ড পারসন এবং অত্যন্ত সুপ্রিয় মানুষ, সেখানে গিয়ে আমি, আমার এনাম স্যার, আরো 2 জন যে বসে সময় কাটাই। আর যে 2-3 দিন ঘরে থাকি, এই 2-3 দিন এইভাবে আবার চলে যায়। অ্যাকচুয়ালি আমার সময় কিভাবে কাটে আমি জানি। স্যার আমি একটু আপনাকে ভালো। জি স্যার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? স্যার জি শুনতে পাচ্ছি আমি। স্যার আপনি কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমাদের মাননীয় এমডি ও সিও স্যার একটা মন্তব্য করেছেন আপনাদের উদ্দেশ্যে। আমি একটু মন্তব্যটা পড়ে শোনাতে চাই। গুড টু সি মাই ওল্ড অগ্রনিয়ার্স, please let the fellow Agronians know the comparative study regarding the benefits you got during your service period and the benefit being received by our present Agronians. স্যার আপনি স্যারের মন্তব্যটা নিশ্চয়ই পড়ছেন, এই বিষয়ে একটু মন্তব্য করেন বা আমাদের জানান। না, এটি আমি এই মন্তব্যটি আমার এনাম স্যারের হাতে ছেড়ে দিতে চাই। তবে আমাদের মাননীয় ম্যানেজিং ডিরেক্টর সাহেবকে আমার এই সংযুক্ত হওয়ার জন্য আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের অনুষ্ঠানটা দেখছেন, এই বিষয়টি আমি আমার দেখতে পাচ্ছেন মন্তব্যটা? হ্যালো, হ্যাঁ জি দেখতে পাচ্ছি। জি স্যার, আপনি আমাদের মন্তব্যটা দেখতে পাচ্ছেন? এই মন্তব্যটা একটু স্যারের মন্তব্যটা যেটা আছে। আমি প্রথমে আমি আমাদের অগ্রণী ব্যাংকের বর্তমান ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও জনাব শামসুল ইসলাম সাহেবকে আমি অভিনন্দন, ধন্যবাদ জানাচ্ছি। আমাদের যে সংগঠন অগ্রণী ব্যাংক রিটায়ার্ড ব্যাংকার অ্যাসোসিয়েশন, শামসুল ইসলামের সাথে আমার পরিচয় অনেক আগে থেকে। আমি চট্টগ্রামে 2 বার চাকরি করেছি, একবার করেছি ডিজিএম হিসাবে, আবার জেনারেল ম্যানেজার হিসাবে। তাছাড়াও আমি জেনারেল ম্যানেজার প্রশাসন ছিলাম, সে সময় তিনি চট্টগ্রামে ছিলেন। শামসুল ইসলাম খুবই অ্যাক্টিভ মানুষ। আমার মনে হয় যে অগ্রণী ব্যাংকের যত ম্যানেজিং ডিরেক্টর এসেছেন তার ভিতরে সবচেয়ে বেশি কর্মক্ষম হিসাবে আমি তাকে মনে করি। এটা আমার রিডিং। অগ্রণী ব্যাংকের ব্যাপক সফলতার পিছনে বর্তমান যে প্রতিযোগিতামূলক ব্যাংকিং, তাতে শামসুল ইসলাম সাহেবের অবদান অনস্বীকার্য, এটাকে স্বীকার করতেই হবে। বর্তমানে খুবই ভালো মানুষ এবং সে খুবই কর্মঠ লোক। তাতে করে ব্যাংকের আগামী দিনেও আমরা মনে করি ব্যাংকটি আরো তার নেতৃত্বে সার্বিকভাবে এই আমাদের ব্যাংকিং সেক্টরে উনি আরো ভালো নাম করতে পারবেন, এটা আমার দৃঢ় বিশ্বাস। তো আমি যে কথা আসলে আপনি জানতে চাইছিলেন, এর আগে কথাটা শেষ করতে পারিনি। আমি সে সময়ে সদরঘাটে আসলাম, আসার পরে স্যার তো অস্থির হয়ে গেছেন, কারণ অ্যাডভাইস তাহলে প্রিন্সিপাল ব্রাঞ্চের ক্যাশ ক্লোজ করা যাচ্ছিল না। অর্থাৎ আমি যে ক্যাশটা দিয়ে আসছি ওই অ্যাকনোলেজমেন্টটা এখানে থাকতে হবে, না হলে 12 লক্ষ টাকা ক্যাশ আমি নিয়ে গেছি, ক্যাশটা কোথায় উধাও হয়ে গেল। এটা স্যারের একটা বিশাল টেনশন। 10টা 11টা পর্যন্ত আমি সে সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলে থাকতাম আর কি। আমার থাকার বাসা ছিল না, আমি তখনও বিয়ে করিনি। আমার ওই হলে
যে রুমে আমি আসলে ছাত্র জীবনে পড়াশোনা করেছি ওখানেই থাকতাম, আমার এক বন্ধুর সিটে আমি যে রাতে যেয়ে থাকতাম। তো এটা একটা বিশাল একটা ব্যাপার যে রাত্র 10টা 11টা পর্যন্ত বস 12টা পর্যন্ত ব্যাংকে সে টেনশনের ভিতর তার সময়টা সে কাটাইলো। আমিও টেনশন, আমি অবশ্য বুঝতে পারিনি তখন। তখন আমার অনুধাবন হইলো যে এই যে ক্যাশটা নিয়ে আমি যাচ্ছি, কোনো কারণে যদি এটা দুর্ঘটনায় পতিত হয় তাহলে কিন্তু এটা সম্পূর্ণ দায় দায়িত্ব আমার উপর আসবে এবং আমার বসের উপরে আসবে, যিনি আমার এটার মেইন কেসের দায়িত্বে আছে। এটা একটা ঘটনা। অনেকগুলো ঘটনা আছে ব্যাংকিং জীবনে। আমি 82 সনে ম্যানেজার হই যাত্রাবাড়ি শাখায়, এবং আমাকে ম্যানেজার যিনি করেন তিনি অত্যন্ত স্বনামধন্য, এখনো উনি বেঁচে আছেন, মিস্টার মফ করিম সাহেবের নামে পরিচিত। উনি তখন এজিএম ছিলেন। ওই শাখায় তখন একটি দুর্ঘটনা ছিল, ক্যাশিয়ার অফিসার সবাই মিলে গ্রাহকের হিসাবে টাকা আত্মসাৎ করত। তারা খুব অভিনব কায়দায় আমার ব্যাংকিং জীবনের ওই জায়গাটাতে উনি একটা ধমক দিয়ে আমাকে নিয়ে, আমি তখন সেকেন্ড অফিসার ছিলাম সেন্ট্রাল ল কলেজ ব্রাঞ্চে, আমার খুব নাম ছিল কাজের। স্যার আমাকে একদিন ডাইকে নিয়ে বললো যে তুমি ম্যানেজার হবা। তাই বললো স্যার হতে পারি। 1982 সন, তো আমার 4 বছর চাকরি হয়েছে, আমি তো কিছুই জানি না এখনো। বলে আচ্ছা ঠিক আছে, এই হামিদ তুমি চিঠি বানাই নিয়ে আসো। আমার বসায় রাইখা 10 মিনিটের ভিতর ম্যানেজারের চিঠি দিয়ে বললো যে কালকে জয়েন করো। আমি বললাম যে স্যার কালকে জয়েন করবো? হ্যাঁ, বাঘ না ভাল্লুক, যাও তুমি কালকে সকালে এসে আমার কাছ থেকে এই নিবা, কি কি দেখবা সেগুলো নিবা। অর্থাৎ আমার জীবনের ব্যাংকিং জীবনের যে শুরুটা হয়েছিল ম্যানেজারিয়াল জীবনের, সেটা কিন্তু ওনার সাংঘাতিক অবদান। এবং আমার যে বর্তমান ম্যানেজিং ডাইরেক্টর সাহেব আছেন, উনিও বোধহয় ওনার আন্ডারে চাকরি করেছেন কিছুটা সময়, খুব বেশি সময় না, খুব কম সময়ই করেছেন মনে হয়, বা বেশি সময় হতে পারে, আমি জানি না। তো ওনার দক্ষতা ছিল অন্যরকম। উনি এখনো বেঁচে আছেন, আল্লাহ চাহে তো আমরা আশা করি, আল্লাহর কাছে প্রার্থনা করি যেন উনি দীর্ঘ জীবন লাভ করেন। তো সেখান থেকে মামলা হয় এবং সিআইডি থেকে এটা ইনকোয়ারি হয়, ইনকোয়ারি সামারি মার্শাল কোর্টে মামলা হয়। আমি একদিনে 4 ঘন্টা একাধারে মামলার সাক্ষী দিয়েছি, এবং ওই সাক্ষীর কারণে 4 জন আসামি সেদিনই মামলা তাদেরকে জেলে পাঠিয়ে দেয়, এবং 7 বছর করে 4 জনের জেল হয়। এটা একটা বিশাল ঘটনা। আমি ওখান থেকে অনেক কিছু শিখেছি ব্যাংকে, টুকি টাকি। এই যে আমি বলতাম যে আমার কাছে কোনো মিস অ্যাপ্রোপ্রিয়েশন করার জন্য কোনো লোক আসতে পারবে না, আমি অনেক কিছু শিখেছি ওখান থেকে। মানে আমি যেমন আগে এখানে আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাই। হ্যাঁ বলেন। বলেন। সেটা হচ্ছে আমাদের এমবি স্যার যেমনটা মন্তব্য করলেন, আমরা কিন্তু একটা অনুমান করতে পারি বা ধারণা করতে পারি, সেটা হচ্ছে যে আপনাদের যখন কর্মজীবনটা ছিল তো অনেক চ্যালেঞ্জিং ছিল, অনেক কষ্টের মধ্য দিয়ে আপনাদের চলতে হইতো স্যার। নিশ্চয়ই তখন বেতন ভাতা আমরা এখন যা পাচ্ছি এর চাইতে অনেক বেশি কম ছিল, যোগাযোগ ব্যবস্থা অনুন্নত ছিল, আমরা যেমন লাঞ্চ ভাতাটাও কিন্তু আগে অনেক কম ছিল স্যার। এই যে স্যার আপনার চ্যালেঞ্জের মধ্যে বা অনেক বেশি প্রতিকূল পরিবেশে চাকরি করতেন, এটা আপনাদের জীবনে কেমন ছিল স্যার? আর্থিক বেনিফিটের দিক দিয়েও কিন্তু হচ্ছে যে আগে ততটা বেনিফিট বোধহয় ছিল না আর কি, বেতন তো প্রতিদিন তো বাড়তেছে, আগে নিশ্চয়ই অনেক কম ছিল। এইভাবে স্যার আপনারা জীবন বা সংসার বা সবকিছু মিলাই আপনারা কেমন থাকতেন তখন স্যার? না, এটা আসলে কে কিভাবে তার জীবনকে সে নিবে সেটা তার উপর ডিপেন্ড করে। আপনার ওই বাংলাদেশে একটা কথা বলে, কেউ মদ বেচে দুধ খায়, দুধ বেচে মদ খায়। আপনি এই জিনিসটা খেয়াল করবেন। এখনো বাংলাদেশে প্রচুর লোক আছে যারা চাকরিজীবী, অনেস্টলি জীবনযাপন করে এবং সততার সাথে চাকরি করে, যেই টাকাটা পায় ওই টাকাটাই দিয়ে সে তার সংসারকে পরিচালনা করে। এটা ডিপেন্ড করে। অনেকে আবার অনেক প্রচুর টাকা, কিন্তু সে কিন্তু দুর্নীতি বন্ধ করে না। আমি প্রচুর লোককে দেখেছি যারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামাইছে, কিন্তু শোনেন না, আমি বলতেছি আর কি, আমি কাউকে মেনশন করে বলছি না, এটা ডিপেন্ড করে। আমি মনে করি খুব ভালো কাটাইছি আমরা যারা ব্যাংকে চাকরি করছি, তারা এখনো যারা চাকরি করেন, কারণ এখনো দামের মূল্য, যে জিনিসের যে ক্রয় মূল্য, সেটা কিন্তু পাশাপাশি কিন্তু বৃদ্ধি পায়। আমি তখন বেতন কম পাইছি, আমার জিনিসের দামও কিন্তু কম ছিল, ঠিক আছে।
8 আনা দিয়া রিক্সা ভাড়া দিয়া 2 আনা রিক্সা 8 আনা রিক্সা ভাড়া দিয়া মতিঝিল যাওয়া গেছে আমি আমার বাসা থেকে। এখন 50 টাকা দিলেও নিতে চায় না। তো সুতরাং জিনিসের মূল্যের দামও যেহেতু বৃদ্ধি পাইছে, একই অবস্থায় আছে। আমি মনে করি এখনো যারা আছেন তারা হয়তো বেতন আরো বেশি পান, ভালো আছেন। আমরা আমাদের সময়টাও আমরা ভালোভাবেই কাটাইছি, অনেক আনন্দ ফুর্তিতে কাজ করেছি, পুরস্কার পেয়েছি। আমি আমার জীবনে 10 লক্ষ টাকা পুরস্কার পেয়েছি। আগে আমাদের সময় পুরস্কার ছিল, ডিপোজিট আনতাম, পুরস্কার পেয়েছি। হ্যাঁ, 10 লক্ষ টাকা পুরস্কার আছে। 10 লক্ষ টাকা? 10 লক্ষ টাকা। আচ্ছা আচ্ছা। রিকভারি করেছি, সেখানে প্রাইজ পেয়েছি। ফরেন এক্সচেঞ্জের ব্যবসা করেছি, সেখানে প্রাইজ পেয়েছি। ডিপোজিট আনছি, সেগুলো প্রাইজ পেয়েছি। আমরা সমসাময়িক যারা আমরা চাকরিতে জয়েন করেছিলাম, সকলের মধ্যে একটা প্রতিযোগিতা ছিল। আমরা প্রতিযোগিতা করে ব্যাংকিং করেছি। ফলশ্রুতিতে এই প্রতিযোগিতা আমাকে ব্যাংকার তৈরি করতে সাহায্য করেছে, আমাকে পুরস্কার আমাকে উৎসাহিত করেছে সে সময়। সুতরাং এক সময় 6 মাস পর পুরস্কার পেয়েছি, সেই টাকা দিয়ে আমি আমার পারিবারিক নিড গুলাকে পূরণ করতে পারিছি। তো আসি বোনাস পেয়েছি। সুতরাং সেগুলা তো আসলে আর্থিক বিষয়টা এখানে মুখ্য নয়। মুখ্য বিষয়টা হচ্ছে আমি আসলে আমার যে প্রতিষ্ঠানে আমরা চাকরি করেছি, এই প্রতিষ্ঠানে চাকরি করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। অগ্রণী ব্যাংক একটি সরকারি প্রতিষ্ঠান, আমার মুক্তিযুদ্ধের ফসল। এবং আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, যেমন কম পয়সায় পড়াশোনা করতে পেরেছি। এখন যেমন আমি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েরা পড়াশোনা করে, আপনি এখনো দেখবেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েরা এই ন্যাশনালাইজ ব্যাংকে পরীক্ষা দিয়ে বেশি চান্স পায় না। খুব কম সংখ্যক ছেলে মেয়েরা কিন্তু এই সরকারি প্রতিষ্ঠান, সরকারি ব্যাংক, সরকারি বিশ্ববিদ্যালয় বা ন্যাশনাল বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে যারা চাকরি পায়, 95% ছেলে মেয়েরা চাকরি পায়। এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েরা সরকারি ব্যাংকে চাকরি করতে আসে না, সাধারণত আসে না। তো আপনার প্রশ্ন থাকলে বলেন। হ্যাঁ জি স্যার। আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে আসছি। আমরা 1 ঘন্টা করে থাকি, সেখানে আমাদের সময় পেরিয়ে গেছে। তো এটা আমাদের জন্য খুব সুখের বিষয় যে আপনার আলোচনাটা এখন আছেন। স্যার, আমি আপনার কাছে এখন জানতে চাইবো, একটু আগে আমাদের এক বড় ভাই মাসুদ ইকবাল রানা নাম সম্ভবত কি, উনি একটা মন্তব্য করছিলেন যে আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে, ওখানে 60,000-এর মতো সদস্য আছে। স্যার, আমরা এই যে নবীন ব্যাংকার যারা এখন আছি, আমাদের জন্য স্যার আপনাদের কি উদ্দেশ্য, পরামর্শ বা উপদেশ বা আদেশ কি হবে আর কি স্যার? তার আগে একটু বলি স্যার, এখানে কিন্তু অনেকেই মন্তব্য করছেন, যেমন আমাদের খালিকুজ্জামান স্যার এখানে মন্তব্য করেছেন, আমাদের ওয়াসা শাখা ডিজিএম ম্যাডাম আপনাদের শুভেচ্ছা জানিয়েছেন, অনেকে কিন্তু স্যার মন্তব্য করছেন, শুভেচ্ছা জানাচ্ছেন। তা আপনারা নিশ্চয়ই স্যার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমি আপনার কাছে একেবারে শেষে বিদায়ী কথা জানতে চাইবো, আমাদের উদ্দেশ্যে আপনাদের কি পরামর্শ বা উপদেশ আছে স্যার? আমি খুবই অভিভূত যে আমাদের অগ্রণী পরিবারের আপনারা সদস্য, নবীন সদস্য, এবং আমি খুবই আশাবাদী আপনারা এই যে উদ্যোগটা গ্রহণ করেছেন, এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই এবং আপনাদেরকে অভিনন্দিত করি। ধন্যবাদ স্যার। এর মাধ্যমে যে আমরা আপনার সাথে যোগসূত্র তৈরি হলো, আমাদের সকল বর্তমান যারা অগ্রণী ব্যাংকে আছেন, অনেক ভালো ভালো ছেলে। আমার একটা উপদেশ আছে, সেই উপদেশটা হচ্ছে মানুষের জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত কিন্তু মানুষের অধ্যবসায়, জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত মানুষের অধ্যবসায়। জাকারিয়া সাহেব কিছুক্ষণ আগে কতগুলো কথা বলে গেছেন যে প্রতিটা মুহূর্ত আপনি কাজ করতে চাইলে কাজে লাগাইতে পারেন। অনেক ভালো ভালো ছেলেরা, মেধাবী ছেলেরা চাকরিতে আসার পরে তার মেধা সে কাজে লাগাইতে পারে না বা সে নিজে লাগে না, অর্থাৎ তার মধ্যে উৎসাহ থাকে না। সে নিজেকে কাজে লাগানোর জন্য যে উৎসাহটা দরকার সেটা সে ব্যয় করে না। ফলশ্রুতি দেখা যায় যে অনেকে পিছনে আছে, পিছন থেকে সামনে চলে যায়, আবার সামনে থেকে পিছনে চলে যায়। আমি সেজন্য বলবো যে এই জিনিসগুলো সবচেয়ে বেশি প্রয়োজন। আপনারা যারা চাকরিতে আছেন তাদের জন্য সততার সাথে চাকরি করা, পাঞ্চুয়ালিটি মেনটেন করা, ডিসিপ্লিন মেনটেন করা, এবং সর্বোপরি আপনাকে প্রতিষ্ঠানের প্রতি দায়বদ্ধতা, দেশের মানুষের প্রতি দায়বদ্ধতা নিজের মনের ভিতর লালন করে কাজ করলে নিজে একদিন অনেক বড় পুরস্কার আপনার সামনে থাকবে, এবং সেই পুরস্কারের জন্য আপনাকে এই কাজগুলা, এই দায়বদ্ধতা আপনার অন্তরের মধ্যে সৃষ্টি করতে হবে।
সবচেয়ে বড় যে জিনিসটা দরকার সেটা হচ্ছে সততার সাথে কাজ করা, ফাঁকি না দেওয়া, ডিসিপ্লিন ভাবে চলা, নিজের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন সবকিছুই দেশের মানুষের কথা চিন্তা করা, ব্যাংকের প্রতিষ্ঠানটির কথা চিন্তা করা। আজকে আপনাদের কাঁধে যে প্রতিষ্ঠানটিকে আমরা রেখে আসছি সেই প্রতিষ্ঠান যেন যুগ যুগ টিকে থাকে এবং সম্মানের সাথে থাকে, সেই সেই আশাবাদ ব্যক্ত করি। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। অগ্রণী পরিবারের সকল সদস্য সুস্থ সবল থাকুক এবং যারা অসুস্থ আছে তারা দ্রুত আরোগ্য লাভ করুক। বিশেষ করে আজকে চেয়ারম্যান সাহেবের মা ইন্তেকাল করেছেন, তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং সে যেন আল্লাহ ব্যস্ত নসিব করে তার জন্য দোয়া প্রার্থনা করছি। আমিন। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার, আপনি আমাদের সাথেই থাকবেন। আমরা এখনই বিদায় নিচ্ছি না, এখন আমরা একটু জাকারিয়া স্যারের কাছে চলে যাব স্যারের বিদায়ী কথা শোনার জন্য। অভিজ্ঞতা আপনি একটু আমাদের সাবেক জিএম স্যারকে দিবেন। স্যার আমরা একটু অপেক্ষা করি। স্যার আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। স্যার আপনি বোধহয় এর আগে স্ক্রিনে দেখেছেন যে আমাদের খালেকুজ্জামান স্যার মন্তব্য করেছেন, একটা আমাদের ওয়াসা শাখা ডিজিএম ম্যাডাম মন্তব্য করেছেন, শুভেচ্ছা বার্তা দিয়েছেন। স্যার আমাদের এমডি স্যারও এই অনুষ্ঠানটা দেখছেন এবং তিনিও একটা চমৎকার মন্তব্য করেছেন স্যার, সেটা নিয়ে আমাদের সাবেক ডিএমডি স্যার আলোচনা করলেন। স্যার আপনি একটু আগে আরেকটা কথা হয়তো দেখে থাকবেন যে আমাদের ভিন্ন একজন ব্যাংকের একজন সহকর্মী মাসুদ ইকবাল রানা ভাই বলছেন যে তাদের একটা ফেসবুক গ্রুপ আছে এবং ওখানে 60,000-এর মতো সদস্য আছে যারা সবাই ব্যাংকে কর্মরত। তাদের উদ্দেশ্যে এই কথা স্যার আসলে আমি আমাদের উদ্দেশ্য আপনাদের কাছ থেকে শুনতে চাইবো, আমরা যারা নতুন এখন চাকরিতে কর্মরত আছি আমাদের প্রতি আপনার উপদেশ কি হবে স্যার, পরামর্শ কি হবে স্যার? আচ্ছা, থ্যাংক ইউ তন্ময়। আমি যেহেতু শেষ কথা সেহেতু আমি একটু পিছন ফিরে তাকি আমি বলতে সময় নিয়ে বলেন। জি স্যার, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আমাদের যেটি এমডি স্যার যে প্রসঙ্গটি রেখেছিলেন, আমার এনাম স্যার সে বিষয়ে খুব সুন্দরভাবে তার ব্যাখ্যা দিয়েছেন, বিষয়টি তুলে ধরেছেন। আসলে আমার একটু মনে পড়ছে 1991 সালের কথা, তখন একটা পে স্কেল হয়েছিল। তো পে স্কেল হওয়ার আগে আমি একটা আর্টিকেল লিখেছিলাম। সেই আর্টিকেলে আমি বলেছিলাম, সেই আর্টিকেলের মূল বিষয় ছিল যে ব্যাংকারদের জন্য একটি স্বতন্ত্র উচ্চতর বেতন স্কেল হওয়া জরুরি, যাতে করে তারা সম্মানজনকভাবে জীবিকা নির্বাহ করতে পারে। এটি তখন একটা ব্যাংকার পত্রিকা ছিল, এই জায়গায় একটা আর্টিকেল লিখেছিলাম। তো যাই হোক, সে সময় ব্যাংক অফিসার ফেডারেশন ছিল, সেখানে আমিও সদস্য ছিলাম, এনাম সাথে প্রেসিডেন্টই ছিলেন। তো এটি হয়েছিল 91 সালে। যাই হোক, আবার সেই একই পে স্কেল আমরা পেয়েছিলাম। তো সেই সময় আমরা যে বেনিফিটটা পেতাম, সেই সময় টাকার যে মূল্য আর আজকে যে বেনিফিট যারা পাচ্ছেন তাদের টাকার মূল্য, আসলে আমি এটা বিচার করতে যাই যে নেট প্রেজেন্ট ভ্যালু, সেই সময় যে টাকা পেতাম তার যে ভ্যালু, আজকে যারা পাচ্ছে তার যে ভ্যালু, এই দুইটা যদি কোইনসাইড করে তাহলে তো আমি বলবো যে আমরা খারাপ ছিলাম না, ভালোই ছিলাম। তবে তারপরও আমি হিসাব করে দেখেছি আগের চেয়ে সুবিধা অনেক বেড়েছে, অনেক সুযোগ সৃষ্টি হয়েছে। বিশেষ করে ক্যাশ যে বেতন ভাতা তার বাইরেও ব্যাংকারদের জন্য অন্যান্য নন ক্যাশ যে সুবিধাগুলি সেগুলিও বেড়েছে। তো এদিক দিয়ে ব্যাংকাররা সম্মানজনকভাবে জীবিকা নির্বাহের কথা যেটি আমি 91 সালে বলেছিলাম, আমি মনে করি আজকে সেটা বাস্তবে রূপ লাভ করেছে। এবং বিশেষ করে 2015 যে স্কেলটি বাস্তবায়ন আমাদের ব্যাংকারদের জন্য অবশ্যই একটি ভালো একটি সুখবর। তো কেন 2015 সালে এটি বললাম, কারণ এটি কিন্তু এমনি অনেক কাঠখড় পোড়াতে হয়েছিল এবং এই পে স্কেল নিয়ে বিভিন্ন ব্যাংকে অনেক কমিটি হয়েছিল, বাংলাদেশ ব্যাংকের কমিটি ছিল, আমি কিন্তু এই কমিটির সদস্য ছিলাম। এবং সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমদ আমাদের অগ্রণী ব্যাংকের অন্যতম সেরা ম্যানেজিং ডিরেক্টর এবং তিনি সে সময় কাজ করছিলেন। তো আমাদের অবদান ছিল, আমরা হয়তো বেনিফিট না পেলেও আজকের প্রজন্ম, আমাদের পরবর্তী প্রজন্ম যে পাচ্ছে, এটা আমাকে অত্যন্ত আনন্দ দেয়। তো যাই হোক, আমি এই সুযোগে এই মুহূর্তে আমার মনে পড়ছে যে মোস্তফা আমিনুর রশিদ স্যার, যিনি আমাদের রিটায়ার্ড ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা ছিলেন, তিনি গত বছরই জুলাই মাসে ইন্তেকাল করেন। তারপরে আমাদের এই বছরে আরেকজন ম্যানেজিং ডিরেক্টর হুমায়ুন আহমেদ স্যার ইন্তেকাল করেছেন। তো তাদের স্মৃতির উদ্দেশ্যে আমি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি।
আজকে আরো একজন প্রবীণ ব্যাংকার আছেন, খন্দকার ইব্রাহিম খালেদ, যাকে আমি সবসময় মনে করি আজকের ব্যাংকিং অঙ্গনের তিনি একজন আলোক পত্রিকা। তিনি আছেন, তার কথা শুনি, তার সান্নিধ্য আমার বা আমাদের সবার ভালো লাগে। এবং এই মুহূর্তে অগ্রণী ব্যাংকের দুজন অগ্রণীয়ান যারা ব্যাংকিং সেক্টরে নক্ষত্র হয়ে কাজ করছেন, একজন আমাদের ম্যানেজিং ডিরেক্টর, অগ্রণী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর জনাব মোহাম্মদ শামসুল ইসলাম, আরেকজন আছেন রূপালী ব্যাংকের, যিনি সোনালী ব্যাংকের 3 বছর ম্যানেজিং ডিরেক্টর ছিলেন, এখন রূপালী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ওবায়দুল্লাহ মাসুদ। তারা দুজনেই আমাদের অগ্রণী ব্যাংক রিটায়ার্ড ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের উপদেষ্টা পরিষদের সদস্য, এবং তারা দুজনেই প্রতিষ্ঠাতা সদস্য। এবং আমাদের সকল কাজে, আমাদের সকল প্রোগ্রামে এই দুজন মানুষের যে সহযোগিতা বলতে সর্বপ্রকার সহযোগিতা, যেটা আমাদেরকে আমাদের যে কোনো কাজ সুচারুরূপে সম্পন্ন করতে ব্যাপকভাবে সহায়তা করে। এই দুজন মানুষ তাদের এই ব্যাংকিং জীবন আরো সফলতায় ভরে উঠুক, এটা কিন্তু আমি এবং আমরা সবসময় কামনা ব্যক্তি কামনা করি। আচ্ছা, উপদেশ ঠিক নয়। আমরা যারা চলে গেছি, যারা অবসরে চলে যায়, তারা তো অনেক সময় মনে করে যে আমরা যদি আর কিছুদিন থাকতাম তাহলে আরো কিছু দিতে পারতাম। আসলে এই কথাটি ঠিক নয়। প্রত্যেকটা মানুষের জীবনে একটি নির্দিষ্ট সময় আছে, এই সময়ের মধ্যেই তাকে দিতে হবে। রবীন্দ্রনাথ যেমন বললেন 80 বছর বয়সে আমার এই জীবনে কিছুই হলো না, হয়তো আক্ষেপ থাকতে পারে, কিন্তু আমাকে যদি আরো কিছুদিন থাকতে পারতাম তাহলে আরো কিছু দিতে পারতাম, এটি কিন্তু কোনো মূল্য বহন করে না। যে সময়টুকু ছিলাম সেই সময়ে আমি কতটুকু দিতে পেরেছি সেটি প্রধানত বিচার্য বিষয়। তবে হ্যাঁ, প্রাক্তন ব্যাংকার হিসাবে, অগ্রজ ব্যাংকার হিসেবে নিশ্চয়ই আমাদের কিছু পরামর্শ আছে। আমার পরামর্শ একটাই, সেটা হলো যে দেখুন, একজন মেডিকেল প্র্যাকটিশনার, ডাক্তার, তিনি যখন বসেন তার পাশে কিন্তু একটা বই থাকে, তিনি বইটা পড়েন এবং প্রেসক্রিপশন যখন লিখেন সেই বইটা বাসায় পড়েন, তার চেম্বারে পড়েন। একজন উকিল, তার চেম্বারে আপনি যান, হাজার হাজার বই, কেন বইগুলি আছে? তিনি কোর্টে যান, তার সহকারী বই নিয়ে যায় হাতে করে, তিনি পড়েন, বই দেখে আইনের ধারা উল্লেখ করেন। এমন আমি সচিবালয় পর্যন্ত দেখেছি, সচিব সাহেব, সহকারী সচিব, তারাও এই গভর্নমেন্ট সার্ভিস যে ব্যাংকিং রুলস টুলস ইত্যাদি বইগুলি তাদের কাছাকাছি রাখেন। আমরা ব্যাংকাররা পড়ি না এ কথা বলি না, তবে আমি মনে করি আমাদের আরো পড়তে হবে। পড়াটা আমাদের দৈনন্দিন জীবনের অনুষঙ্গ হতে হবে। যদি আমরা যত পড়ব, আমাদের ব্যাংকিং কর্মকাণ্ডের সৃজনশীলতা তত বাড়বে, নতুন কিছু ভাবতে পারবো। এখন তো আর অ্যানালগ যুগে, আমরা অ্যানালগ যুগের মানুষ, কিন্তু আপনারা তো সবাই ডিজিটাল যুগের মানুষ। এখন তো ডিজিটাল যুগ, এখন তো পড়াশোনা তো একেবারে আরো হাতের কাছে। আমরা লাইব্রেরিতে গিয়ে পড়েছি, বই কিনে পড়েছি, এখন তো হাতের মুঠোই পড়া। অ্যান্ড্রয়েড মোবাইল করলেই পড়াশোনা করা যায়, সবকিছু পাওয়া যায়, ফ্রি পড়া যায়। কাজেই এই পড়াটার ব্যাপারে আমি বলবো যে ব্যাংকাররা যেটুকু, আমি অনেক সময় শুনেছি বলে, স্যার সকাল 9টায় যায়, রাত 9টায় বাসা যায়, পড়বোটা কখন? আমি বলি সব কাজ করতে পারি, পড়ার জন্য আমি একটু সময় বের করতে পারবো না? হাঁটতে হাঁটতে পড়বো, বসতে বসতে পড়বো, যখনই সময় পড়বো। একটা বিষয় যদি কনফিউশন হয়, বইটা খুলে দেখি। এজন্য আমি যখন ছিলাম জিএম সাহেব, তখন আমি আমার ব্রাঞ্চগুলোকে বলেছিলাম, প্রত্যেকটা ব্রাঞ্চে, ইভেন স্ট্যান্ডার্ড ব্যাংকও আমি এইরকম একটা সার্কুলার করিয়েছিলাম, প্রত্যেকটা ব্রাঞ্চে একটি মিনি লাইব্রেরি থাকবে, যেখানে অবসর সময় কেউ না কেউ পড়বে এবং জানবে, আলোচনা করবে। এটি একটু উপদেশ। দ্বিতীয় যে কথাটা আমি বলবো, ব্যাংকার মানে কি? সমাজে আমার চোখে আমি দেখি, আমি যেটা উপলব্ধি করেছি, সমাজে সাধারণ মানুষের কাছে 3 জন মানুষ খুব নির্ভরযোগ্য মানুষ হয়। এক, স্কুলের যিনি শিক্ষক, প্রাইমারি স্কুলেরই হোক, যাই হোক, আমরা দেখেছি যখনই কোনো পরামর্শ হতো, এমনকি ছেলে মেয়ের বিয়ের ব্যাপারও সেই শিক্ষকের সঙ্গে সাধারণ মানুষ পরামর্শ করত। 2, মসজিদের ইমাম সাহেবের সঙ্গে পরামর্শ করত, তার কাছে নির্ভর করত। 3 নম্বরে আমরা দেখেছি ব্যাংকার। যখন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের দৌলতে তো সারা প্রান্তে ব্যাংকিং ছড়িয়ে পড়লো, আমি নিজেই দেখেছি ব্যাংকারের সঙ্গে, কারণ তারা মনে করতো ব্যাংকে এত টাকা, অতএব টাকার প্রতি তাদের কোনো লোভ নাই, তাকেও দেখে না, এদের চাইতে সৎ মানুষ পৃথিবীতে আর কে হতে পারে, এবং তারাই সত্যিকার ভাবে মানুষ, এই জন্য তাদের কাছে নির্ভর করে।
আমরা তো ব্যাংকার। একটা সেই 1960-এর দশকে বলা হতো প্রায় 80% সমাজের লোক ব্যাংকারকে বলতো যে ব্যাংকার সবচাইতে সৎ পেশাজীবী। আজকে এই হারটা কমে এসেছে, দুঃখজনক। আমি বলবো যেটা কমে এসেছে মানে ব্যাংকে যারা ঢুকেছে, কিছু অনুপ্রবেশকারী আছে, কেউ ভুল পথে ঢুকেছে। আমাদের উচিত এই ভুল করে যারা ঢুকেছে অথবা অনুপ্রবেশ করে তাদেরকে বের করে দাও। এখানে কোনো অনুকম্পার কোনো বিষয় নেই, কারণ সততা হচ্ছে মানুষের অবিচ্ছিন্ন অনুষঙ্গ এবং ব্যাংকাররা হচ্ছে সবচেয়ে সততা মূর্ত প্রতীক। তো ব্যাংকার এটা একটা দিক গেল। ব্যাংকারকে আমার একটা নতুন প্রজন্মের কাছে একটি মাত্র আবেদন, পেশাদারিত্ব নিয়ে কাজ করা, প্রফেশনালিজমকে সব সময় ঊর্ধ্বে তুলে ধরা। পেশাদারত্ব তো সেটি যে আমি যেখানে কাজ করছি, যে কাজটা করছি তার প্রতি পূর্ণ আনুগত্য এবং আমার সর্বোচ্চ মেধা এবং শ্রম দিয়ে কাজটি করা। এটি হচ্ছে পেশা, যতক্ষণ আছে এটি হচ্ছে পেশাদারিত্ব। আমি নতুন প্রজন্মের কাছে আমার একটি মাত্র আবেদন, আমরা প্রত্যেকেই এক একজন পেশাদার ব্যাংকার হব। ফুটবল খেলোয়াড়রা, ক্রিকেট খেলোয়াড়রা যদি পেশাদার হতে পারে, মেসি যদি পেশাদার হয়, তাহলে আমি কেন ব্যাংকার হিসেবে পেশাদার ব্যাংকার হব না? পেশাদারিত্ব আমাদের প্রতিটি কর্মে, আচরণে, বাক্যে যাতে প্রতিফলিত হয়, আমার এই আবেদনটুকু নতুন প্রজন্মের কাছে থাকবে। তো আমার খুবই ভালো লাগলো আমাদেরকে এই অবসর সময়ে আমাদেরকে স্মরণ করার জন্য, এরকম একটি লাইভ অনুষ্ঠানে যুক্ত করার জন্য। তন্ময়ের সঙ্গে আমার পরিচয় ছিল না, অভিজ্ঞের সঙ্গে আমার পরিচয় ছিল না, হয়তো তারা আমাকে দেখে থাকবে, আমিও হয়তো কোনো সময় দেখেছি, তবে যোগসূত্র তো ছিল না। এখন একটি যোগসূত্র রচিত হলো। আর তন্ময় রংপুরও আছে। রংপুর আমার সেকেন্ড হোম। আমি রংপুরে যেখানে আমি চাকরি করেছি সব জায়গায় কিন্তু অপার আনন্দ পেয়েছি, তবে রংপুর আমার কাছে একটি বিশেষ। আপনার কথা অনেক শুনেছি স্যার, অনেক শুনছি আপনাদের দুজনের কথা শুনছি স্যার। প্রতিটি মানুষ রংপুরে যারা ছিল, প্রতিটি জায়গায় আমি যেভাবে ঘুরেছি, তাদের সঙ্গে মিশে প্রতিটি মানুষ আমাকে যেভাবে ভালোবেসেছে, আমি এটা কোনোদিন ভুলবো না। এই জন্য আমি সবসময় বলি রংপুর হচ্ছে সেকেন্ড হোম। রংপুরের কথা শুনলেই আমার হৃদয়ে একটা অন্য ধরনের শিহরণ বা অনুরণন জাগে। তো কাজী তন্ময় রংপুরে আছে, আমার খুবই ভালো লাগছে। রংপুরে যারা এখন কর্মরত আছে, যারা অবসরপ্রাপ্ত ঘরে আছে, যদি এই প্রোগ্রাম শুনে থাকে, তাদের সবাইকে আমার প্রাণ ভরা দেখছেন স্যার, মন্তব্য করেছেন, তাদেরকে আমি প্রাণ ভরা শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের অগ্রণীয়ান যারা এখন কর্মরত অথবা অবসরপ্রাপ্ত যারা দেখছেন, তাদেরকে আমি আমার পক্ষ থেকে অভিনন্দন, শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশেষ করে অগ্রণী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর যিনি এই লাইভ প্রোগ্রামটা দেখছেন, তাকেও তার জন্য আমাদের অনেক শুভকামনা, এবং আগামীতে তিনি আরো কোনো উচ্চতর ব্যাংকিং এর কোনো উচ্চতর পদে যাবেন, যেটা আমি উল্লেখ করতে চাই না, সেটা যদি যান তবে আমরা নিশ্চয়ই আরো খুশি হব। তার মতো সৃজনশীল মানুষ আমাদের খুব দরকার। ওবায়দুল্লাহ আল মাসুদের মতো সৃজনশীল মানুষ আমাদের দরকার, তারা আমাদের গর্ব। এই দুজন মানুষ আমাদের সঙ্গে সম্পৃক্ত আছেন, কাজেই এটি আমাদের জন্য বড় পাওনা। সবশেষে সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা, এবং অভিক এবং তন্ময় তাদের দুজনের জন্য আমার অশেষ প্রাণ ঢালা ভালোবাসা, স্নেহাশিস। ধন্যবাদ স্যার। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এই ব্যস্ত সময়ের মধ্যে যে আমাদের ছোট ছোট মানুষদের অনুরোধে সাড়া দিয়ে আজকে এখানে আসলেন, এবং অনেক মানে একদম ইতিহাস থেকে শুরু করে খুব মজার অভিজ্ঞতা থেকে শুরু করে এই যে পরামর্শ আমরা পেলাম, দর্শকরাও পেলো, জানলো আর কি। আমরা খুবই কৃতজ্ঞ স্যার আপনাদের প্রতি। এখানে আমি দর্শকদের কিছু বিষয় জানাতে চাই। যেমনটা আমাদের দুইজন স্যারই বললেন যে আমাদের বর্তমানে এমডিও সিও স্যার এই সংগঠনের প্রতিষ্ঠাতাদের একজন, তিনি উপদেষ্টা মণ্ডলীতে আছেন। আমাদের খালেক জামান স্যার কিন্তু এখানে মন্তব্য করেছেন একই মন্তব্য, এবং আমাদের স্যারদের প্রতি যারা শুভেচ্ছা জানিয়েছেন, মন্তব্য করেছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই। এখানে আরেকটা বিষয় বলতে চাই যে আমাদের যদি স্বাভাবিক মৃত্যু হয়, আমরা কিন্তু স্যারদের কাতারে এক সময় যাবোই, খুব সময়ের ব্যবধান মাত্র, এটা হয়তো বা কয়েক বছরের ব্যাপার আর কি, কিন্তু আমরা কিন্তু যাবো যদি আমাদের স্বাভাবিক মৃত্যু হয়। কাজে স্যাররা, আমরা মনে করি স্যাররা আমাদের পূর্বসূরি, এবং আমরা স্যারদের একদম সন্তান তুল্য উত্তরসূরি আর কি। আমরা যদি ভালো থাকতে পারি, আমি বিশ্বাস করি স্যাররা খুশি হবে আর কি। আমরা যদি ভালোভাবে কাজ করতে পারি, আপনারা খুশি হবে, আপনাদের দোয়া আমাদের প্রতি সবসময় থাকবে। আর এমডি স্যারের কথা জেদ ধরে একটু বলতে, সেটা হচ্ছে যে এটা আমাদের স্বীকার করে নিতে হবে
যে আগের চেয়ে এখন আমাদের জীবন অনেক বেশি স্বাচ্ছন্দ্যপূর্ণ হয়েছে, ব্যাংকে অনেক ধরনের সুবিধা এখন বেড়েছে। স্যার যেমনটা পুরস্কারের কথা বলতেন, এখন কিন্তু অনেক ধরনের পুরস্কার আমরা বিভিন্ন ভাবে পাচ্ছি, কিন্তু ফর্মে পাচ্ছি আর কি স্যার। তো এটা আমাদের স্বীকার করতে হবে যে আমাদের জীবন যেমন ভালো হয়েছে, আমাদের প্রতিষ্ঠান কিন্তু আমাদেরকে আগের চাইতে অনেক বেশি ভালো রাখছে। এটা আমাদের একটা কৃতজ্ঞতা আমাদের স্বীকার করতে হবে। এখানে স্যার আর একটা বিষয় আমি এমডি স্যারের একটা কথা বলবো, আপনারা বোধহয় জানেন, সেটা হচ্ছে যে আমাদের এমডি স্যারই কিন্তু আমাদের এক্সিকিউটিভ ফ্লোর, এলআর সরকার এক্সিকিউটিভ ফ্লোর, এবং আমাদের যে নতুন একটা বিল্ডিং হল মোহাম্মদ হোসেন ভবন, এই যে স্যার আপনার সাবেকদের প্রতি বা পূর্বজদের প্রতি যে শ্রদ্ধা প্রকাশের একটা ধরন বা মাধ্যম, এটাও কিন্তু অনন্য। যে একটা ভবনের নাম, একটা ফ্লোরের নামকরণের মধ্য দিয়ে সাবেকদের বা হচ্ছে সিনিয়রদের হাতে শ্রদ্ধা জানানো, এটা কিন্তু আমাদের এমডি স্যারই দেখিয়েছেন আর কি। তো এমডি স্যার আমরা এই শিক্ষাটাও নেই আর কি। তো এই জন্য স্যারকে আমরা ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যে তিনি আমাদের প্রোগ্রামটা দেখলেন, এই জন্য স্যারের প্রতি খুবই ধন্যবাদ। তো স্যার আপনাদের দুজনকে আবারও আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই আমাদের তরফ থেকে আমাদের সাথে থাকার জন্য। সেই সাথে স্যার আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা দুজনে খুব ভালো থাকবেন স্যার, আমাদের জন্য সবসময় দোয়া করবেন। এবং যারা এই প্রোগ্রামটা দেখলেন, অবশ্যই আপনার কেউ যদি থেকে থাকেন, আমরা আশা করবো আপনাদের সাথে যোগাযোগ করে এক ধরনের সেতু বন্ধন যেটা ছিল এটা আরো জোরদার করবেন, আরো ভালো করবেন। আপনাদের বিদায় স্যার। দর্শক, আমরা এখানে কালকের প্রোগ্রামের বিষয়ে একটু জানিয়ে দিতে চাই, সেটা হচ্ছে যে কালকে আমরা লাইভে আসছি ঠিক 8টায় আমাদের করোনাকালীন ডিজিটাল ব্যাংকিং পরিষেবা এই বিষয় নিয়ে। সেখানে আমাদের অতিথি হিসেবে থাকবেন অগ্রণী ব্যাংকের খুবই প্রিয় মুখ আইটির মানুষ হেলাল রাহুল ভাই এবং সাইফুল ইসলাম ভাই, যিনি এখন সাইবার অডিটে কর্মরত আছেন। তো কালকে আপনারা এই অনুষ্ঠানটা দেখবেন, সেই আহ্বান জানিয়ে আমরা শেষ করবো। সেই সাথে আপনারা জানেন যে আমাদের অগ্রণী ব্যাংকের পরিচালনা পর্ষদের মাননীয় চেয়ারম্যান স্যারের মাতা আজকে ইন্তেকাল করেছেন, তার বিদেহী আবারও মাগফিরাত কামনা করি। স্যার এই শোক কাটিয়ে উঠুক এই কামনা ব্যক্ত করে এই করোনার সময় আপনারা সবাই নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ, শুভরাত্রি, শুভ বিদায়। অভিজ্ঞতা। হ্যাঁ, সবাইকে শুভরাত্রি, বিদায়।